হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকের ডাব্লিউবিজেই 2024 এর প্রিপারেশনও খুব ভালো চলছে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা। তোমরা প্রত্যেকে জানো যে এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ডাব্লিউবিজেই 2024 এর জন্য। শুধু 2024 না, ডাব্লিউবিজেই এক্সামের জন্যই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে থার্মোডায়নামিক্স। এবারে থার্মোডায়নামিক্সের মধ্যে আমরা কি কি পড়াবো? শুধুমাত্র তাপগতিবিদ্যার সূত্রগুলো না, আমি তোমাদেরকে তাপ থেকে যত ধরনের কোয়েশ্চেন হতে পারে বা যত ধরনের ইম্পর্টেন্ট টপিকস আছে, আমি প্রত্যেকটা তোমাদের কাছে আজকে আলোচনা করে দেবো। তো এসো দেখা যাক কি কি জিনিস আমরা আজকে আলোচনা করব আজকের ভিডিওটাতে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, প্রত্যেকে ভিডিওর সাথে জুড়ে থাকো, শেষ পর্যন্ত দেখো, সবকটা ইম্পর্টেন্ট টপিকস এখানে কভার করা রয়েছে। সবার প্রথমে দেখো আমাদের রয়েছে ক্যালোরিমেট্রি, যেখানে হিট ট্রান্সফার আর ল্যাটেন্ট হিট নিয়ে আমরা কথা বলবো। হিট ট্রান্সফার মানে হচ্ছে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তার কি সূত্র রয়েছে। ল্যাটেন্ট হিট মানে হচ্ছে লুকিয়ে থাকা লিন তাপ, তোমরা পড়ে এসেছো লিন তাপ, সেটা নিয়ে আলোচনা করব। থার্মাল কন্ডাক্টিভিটি, একটা পাত রয়েছে, তাপ এক জায়গাতে এক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসছে, এ প্রান্ত থেকে এ প্রান্তে আসছে, তার কি ফর্মুলা হবে সেটা আমরা ডিসকাস করব। ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণবস্তু বিকিরণ। কৃষ্ণবস্তু বিকিরণও তোমরা জানো, ক্লাস 11-এ জেনে এসছো, সেটা আরেকবার রিভাইজ দিয়ে নেব। সেখানে কি কি পড়বো আমরা? স্টিফেন্স ল আর ওয়েন্স ল। স্টিফেন ল, ওয়েন্স ল ছাড়াও নিউটনস কুলিং ল রয়েছে, যেটা অতটা ইম্পর্টেন্ট আমার মনে হয়নি। এবার আছে তোমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। থার্মোডাইনামিক প্রসেস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্রসেস কি কি রয়েছে থার্মোডাইনামিক্স, যে আইসোবারিক, আইসোকোরিক, অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল, এই যে প্রসেসগুলো রয়েছে, অর্থাৎ হচ্ছে স্থির চাপ প্রক্রিয়া, স্থির উষ্ণ প্রক্রিয়া, তারপরে সম উষ্ণ প্রক্রিয়া, বা হচ্ছে তোমার অ্যাডিয়াবেটিক মানে রুদ্ধতাপ প্রক্রিয়া, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপর আমরা কি দেখছি? তারপর আমরা দেখবো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র, তার মধ্যে আছে এন্ট্রপি নিয়ে সাধারণ একটু আলোচনা করবো। এন্ট্রপি কি, এন্ট্রপি সম্পর্কে তোমাদের অতটা নেই সিলেবাসে। হিট ইঞ্জিন, তাপ ইঞ্জিন, রেফ্রিজারেটর, রেফ্রিজারেটরের সাধারণ তাদের দক্ষতা কি হয়, কর্মদক্ষতা কি, সেগুলো আমরা দেখব। এবং ভেলোসিটিস অফ দি গ্যাসেস, গ্যাস মলিকিউলগুলো আমাদের আসবে, যেটা তাপগতিবিদ্যার একবারে শেষের চ্যাপ্টারে রয়েছে। তার জন্য আলাদা করে ভিডিও না করে আমি একই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার চেষ্টা করবো পুরোটা। তারপর হচ্ছে স্পেসিফিক হিট অফ গ্যাসেস, অর্থাৎ হচ্ছে যে স্পেসিফিক হিট মানে হচ্ছে তোমাদের সিপি সিভি নিয়ে যেগুলো ছিল, স্পেসিফিক হিট অফ কনস্ট্যান্ট ভলিউম, যেটাকে আমরা সিভি বলতাম, স্পেসিফিক হিট অফ কনস্ট্যান্ট প্রেশার, যেটাকে আমরা সিপি বলতাম। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা দেখা যাক কি কি, প্রথম টপিকসে আসা যাক, হিট ট্রান্সফার। এই হিট ট্রান্সফার বা তোমাদের একটা জায়গা থেকে অন্য জায়গাতে একটা এইচ পরিমাণে হিট ট্রান্সফার হচ্ছে, একটা বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার হচ্ছে। কি কি নিয়ম মেনে সেগুলো হবে? হিট যে ট্রান্সফার হবে সেসব কি কি নিয়ম মেনে হবে? আমরা দেখতে পাচ্ছি যে হিট ট্রান্সফার বস্তুর ভরের সাথে সমানুপাতিক, এবং হিট ট্রান্সফার T2 মাইনাস T1, অর্থাৎ টেম্পারেচারের ডিফারেন্সের সাথে সমানুপাতিক। অর্থাৎ দুটো বস্তুর টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে, তাদের হিট ট্রান্সফার তত ভালো হবে বা তত বেশি হিট ট্রান্সফার হবে। এটাকে আমি লিখতে পারি, টি লিখে দিতে পারি, হিট ট্রান্সফারটাকে টি লেখা যায়। অনেকে এটাকে থিটা হিসাবে চিহ্নিত করে, একই ব্যাপার। বা এইচ ভ্যারিজাস আমি কি দেখতে পাচ্ছি, এম ইন্টু টি। বা ভ্যারিজাসটাকে তুলতে গেলে একটা ধ্রুবক বসে, যে ধ্রুবকটাকে আমরা বলছি এস, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্পেসিফিক হিট। এই এই বস্তুটার স্পেসিফিক হিট হচ্ছে এস, অর্থাৎ একক ভরের বস্তুর একক পরিমাণে তাপমাত্রা পরিবর্তন করতে যে পরিমাণে আমাদের তাপ লাগে, সেটাকেই বলা হয় কি, ওই বস্তুর আপেক্ষিক তাপ। এবার তোমরা অবশ্যই জানো তাপ আর তাপমাত্রার মধ্যে ডিফারেন্স, আমি আলাদা করে বলছি না। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেটা কোনো বস্তুর মধ্যে এলে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা হচ্ছে তাপের পরিমাপ। এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। অর্থাৎ এইচ ইকুয়াল টু মানে কোনো বস্তুর তাপ ইকুয়াল টু কি, ভর তার স্পেসিফিক হিট এবং হচ্ছে তার টেম্পারেচারের ডিফারেন্সের সাথে সমান, তাদের গুণফলের সাথে সমান। আচ্ছা, এবার আমরা দেখি যে স্পেসিফিক হিট বিভিন্ন বস্তুর ক্ষেত্রে, আমাদের অনেক বস্তু তোমাদের বইতেও দেওয়া রয়েছে কিন্তু এতখানি আমাদের লাগে না। আমাদের শুধু দু তিনটে জিনিস লাগে, যেটা হচ্ছে ওয়াটারের ক্ষেত্রেও লাগে, আইসের ক্ষেত্রে লাগে, ওয়াটারের স্পেসিফিক এবং সিজিএসে লাগে।
ইম্পর্টেন্টটা এটা মনে রাখার, স্পেসিফিক হিট তুমি জলের ক্ষেত্রে মনে রাখতে পারো এসআই এর মানটা 4186, কিন্তু নর্মালি আমাদেরকে সিজিএস এর মানগুলো দিয়ে অঙ্ক করার সময় এখান দিয়ে আমরা করতে পারি। এখান দিয়েই সাধারণত আসে যেগুলো, যেটা হচ্ছে জলের ক্ষেত্রে হচ্ছে 1 স্পেসিফিক হিট, বরফের ক্ষেত্রে আইসের ক্ষেত্রে 0.51, আয়রনের ক্ষেত্রে লোহার ক্ষেত্রে 0.117 এবং মার্কিউরি পারদের ক্ষেত্রে 0.033। তো এই ডেটাগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। শুধু ওয়াটার আর আইসটাকে কিন্তু মনে রাখতেই হবে, যেটা হচ্ছে 1 আর 0.5। আচ্ছা, এবার দেখো একটা আমাদের কাছে কোয়েশ্চেন দিয়েছে, এ মাস অফ এ বডি ইজ 200 গ্রাম। বডির মাসটা দিয়ে দিয়েছে 200 গ্রাম মতো। স্পেসিফিক হিট এসটা কত বলে দিয়েছে আমাদেরকে, 0.09 সিজিএস এ মান, অবশ্যই সিজিএস এর। দ্য টেম্পারেচার অফ দ্য বডি রেজড ফ্রম 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টেম্পারেচার যেটা হচ্ছে সেটা কতটা চেঞ্জ হচ্ছে, সেটা আমাকে চেঞ্জ করছে কততে, 90 থেকে চেঞ্জ হচ্ছে 20-তে, অর্থাৎ 70 ডিগ্রি মতো আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। দেখো, আমি কিন্তু এখানে টেম্পারেচারটাকে যখন চেঞ্জ করলাম তখন ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কিন্তু আমি কেলভিনে নিয়ে আসিনি। কারণ কি, ডিফারেন্সটা তো সেমই থাকবে। তুমি 273 দিয়ে এটাকেও যোগ করছো, 273 দিয়ে ওটাকেও যোগ করছো, দুটোর মধ্যে যখন তুমি ডিফারেন্স করতে যাবে ডিফারেন্সটা তো আমরা একই পাবো, তাই না? সেই জন্য আর কি ওটাকে ডিফারেন্স বের করার সময় আমরা কেলভিনটা যোগ করি না। তাহলে আমরা যে হিটটা ট্রান্সফার হবে সেটা কত পাবো, এমএসটি। আচ্ছা, এম কত 200, এস কত 0.09, টি কত 70। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 2 × 9 × 70, তারপর হচ্ছে তোমার কত হচ্ছে এটার 630 × 2, 0612 এত ক্যালোরি। তো 1260 ক্যালোরি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আর হিটের একক তোমরা জানো, এটা বলছি না, একবার তাও বলে দিই। হিটের যে তোমার একক হয় সেটা হচ্ছে ক্যালোরি হয় সিজিএসে, এসআইয়ে সেটা হয় জুল। 4.2 জুল ইকুয়াল টু 1 ক্যালোরি, এটা যেন মনে থাকে। এবার হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট কথার অর্থই হচ্ছে যে লুকিয়ে থাকা। ল্যাটেন্ট কথার অর্থ কি, ল্যাটেন্ট কথার অর্থ হচ্ছে লুকিয়ে থাকা, অর্থাৎ যে হিটটা লুকিয়ে থাকে, যে হিটটাকে সাধারণভাবে আমরা মাপতে গেলে একটু আমাদের প্রবলেম হতে পারে, ক্যালোরি মিটার দিয়ে আমরা মাপতে পারি না সেটাকে, সেই হিটটা হচ্ছে ল্যাটেন্ট হিট। এবার এটা কখন কাজে লাগে এই হিটটা, বা কোন সময় এটা হয়? ল্যাটেন্ট হিট তখনই আমরা পাই যখন হচ্ছে কোনো বস্তুর টেম্পারেচারের পরিবর্তন না করে শুধুমাত্র তার অবস্থার পরিবর্তন করা হয়। কি বললাম, বোঝা গেল? ধরে নাও তোমার কাছে কিছুটা বরফ রয়েছে, 10 গ্রামের তোমার কাছে বরফ রয়েছে, বরফের টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেলসিয়াস। এবার আমি কি বলছি, এই টেম্পারেচারের কোনো পরিবর্তন করাচ্ছি না, 0 ডিগ্রি সেলসিয়াসই আছে, কিন্তু এই যে বরফটা ছিল এই বরফটাকে আমি জল করে ফেলেছি, অর্থাৎ তার টেম্পারেচার পরিবর্তন না করে তার শুধুমাত্র অবস্থার পরিবর্তন করেছি, কঠিন থেকে তাকে গলীয় অবস্থাতে বা তরল অবস্থাতে তাকে নিয়ে গেছি। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ছিল, তাকে 0 ডিগ্রি সেলসিয়াসের আমি জলে নিয়ে গেছি। তো এই যে বিষয়টা, অর্থাৎ হচ্ছে তার অবস্থার পরিবর্তন করছি তার তাপমাত্রার পরিবর্তন না করে, এর দরুন যে তাপটা প্রয়োজন সেই তাপটাকে আমরা বলি কি, এটা হচ্ছে তোমার লিন তাপ বা ল্যাটেন্ট ল্যাটেন্ট হিট বা লিন তাপ। এটা আমরা মাপি কি করে? এটার ফর্মুলা হচ্ছে লিন তাপ এইচ ইকুয়াল টু বস্তুটার ভর ইন্টু এল, তার ল্যাটেন্ট যতটা হিট রয়েছে। এবার এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ল্যাটেন্ট হিট কত থাকে। দুটো বিষয় খুব মাথায় রেখে দিতে হবে। ফ্রিজিং অফ ওয়াটার মানে জলটা 0 ডিগ্রি জল থেকে আমি 0 ডিগ্রির বরফে নিয়ে আসবো, আমাকে কতটা হিট বার করতে হবে? আমাকে বার করতে হবে 80 ক্যালোরি মতো হিট। তো এই যে হিটটা হয়ে গেল, যে হিটটার টেম্পারেচারটা বাড়াচ্ছে না কিন্তু অবস্থার পরিবর্তন করছে, এটা হয়ে যাবে এর লিন তাপ। ঠিক সেম ভাবে ভাইস ভার্সা, আমি যদি এই জলটাকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটাকে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে নিতে যাই, আমাকে কত ক্যালোরি মতো তাকে দিতে হবে? তাপ 80 ক্যালোরি তাপ দিতে হবে। ঠিক সেম ভাবে আমাদের ভেপোরাইজেশন অফ ওয়াটার মানে জলের যে বাষ্পীভবন, জল রয়েছে তাকে ফোটাচ্ছি ভিতরে, তাকে আমি ফোটাচ্ছি বাইরে,
এবার এই জলটা একসময় ফুটতে শুরু করলো, 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালো। তার উপরে তাকে ল্যাটেন্ট হিট যদি আমি প্রোভাইড করে দিই, তাহলে কি হয়ে যাবে, সে বাষ্পে পরিণত হয়ে যাবে, 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে তৈরি হয়ে যাবে সে। অর্থাৎ কি হলো, তার অবস্থার পরিবর্তন হয়ে গেল, সে তরল থেকে গ্যাসিয়াস হয়ে গেল যে তাপটা দেওয়ার ফলে। এবারে ফ্রিজিং অফ ওয়াটার কত, তার ল্যাটেন্ট হিট 80, ভেপোরাইজেশন অফ ওয়াটার কত, 540 সিজিএস। সিজিএস এর মানগুলোই তোমাদের লাগে সাধারণত। এবার এই স্পেসিফিক কেসটার ক্ষেত্রে, মানে যখন জল থেকে বরফ থেকে জল হচ্ছিল, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হচ্ছিল, সেক্ষেত্রে কত তাপ লাগছিল আমাদের, সেক্ষেত্রে লাগছিল H=m, 10 গ্রাম রয়েছে, এল কত, 80, তার মানে 800 ক্যালোরি মতো আমার তাপ বের করতে তাপ দিতে হচ্ছিল আইস থেকে ওয়াটারে, হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের। তো বোঝা গেছে এটাই হচ্ছে ল্যাটেন্ট হিট আর আমাদের নর্মাল হিট ট্রান্সফারের মধ্যে ডিফারেন্স। এবারে একটা আমাদের কাছে প্রবলেম আছে, দেখো প্রবলেমটা একটু ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকে ভিডিওটা পজ করো এবং নিজেরা চেষ্টা করো সেটা সলভ করার। কি বলেছে, বলেছে আইস অ্যাট -10 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড মাস 100 গ্রাম ইজ গিভেন হিট and make it a steam of 100 ডিগ্রি সেলসিয়াস. Find the total heat required in this process. বোঝা গেছে কি বলেছে কোয়েশ্চেনটাতে? কোয়েশ্চেনটা আরেকবার পড়ো, কি বলেছে, আইস অ্যাট -10 ডিগ্রি সেলসিয়াস, বরফ রয়েছে, -10 ডিগ্রি সেলসিয়াসের একটা বরফ রয়েছে, ঠিক আছে, তার ভর কত, 100 গ্রাম মতো, এবং একে সম্পূর্ণভাবে স্টিম তৈরি করছে। কি তৈরি করছে, একে স্টিম তৈরি করছে। কত স্টিম তৈরি করছে, 100 ডিগ্রি সেলসিয়াসের, তাকে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম তৈরি করেছে। কতটা হিট লাগছে আমাদেরকে জিজ্ঞেস করেছে। পুরো প্রসেসটা কিন্তু ভালোভাবে দেখো, কারণ এই যে প্রসেস রয়েছে, এই প্রসেসের পুরোটা যদি তুমি বুঝে যাও প্রসেসটা কিভাবে হচ্ছে, মাঝখানে যেটুকু তোমাকে ছোটখাটো একটা টুকরো তুলে দিলে তুমি কিন্তু করতে পারবে। দেখো, সবার প্রথমে আইস রয়েছে আমাদের কাছে, -10 ডিগ্রি সেলসিয়াসের আইস। আমি টেম্পারেচার দিতে শুরু করলাম তাকে, কি হবে, সে -10 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের আইসে চলে আসবে। তারপর কি হবে, আমি আরেকটু হিট দিচ্ছি, সে কি হয়ে যাবে, সে আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হয়ে যাবে, সে বরফ হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে। তারপর আবার তাকে হিট দিচ্ছি, মানে তাকে হিট দিয়েই যাচ্ছি, এই 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার থেকে সে কি হয়ে যাবে, 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হয়ে যাবে, ফুটন্ত ওয়াটার হয়ে যাবে। তারপরের স্টেপে কি হবে, সে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম হয়ে যাবে। প্রসেসটা বোঝা গেল? প্রথমে -10 ডিগ্রি সেলসিয়াসের আইস ছিল, আমি তাকে উত্তাপ দিচ্ছি, কি হবে, তার টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে থাকবে, -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের আইস হয়েছে, সেখান থেকে তাকে আবার হিট দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, এই 0 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে সে তো আবার বরফ থেকে জল হবে, 0 ডিগ্রি সেলসিয়াসে জল হবে। তারপর আবার তাকে হিট দিচ্ছি, সে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটন্ত জল হয়ে গেল, সেখান থেকে তাকে আবার তাপ দিচ্ছি, 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার থেকে সে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম হয়ে গেল। এবার এই যে গোটা প্রসেসটা এত কিছু হচ্ছে, তার মধ্যে কোথায় লিন তাপ লাগছে আর কোথায় তাপের ট্রান্সফার হচ্ছে, সেটা আমাদেরকে এবার খুঁজে বার করতে হবে। যেখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে সেখানে কিন্তু লিন তাপ লাগছে না, সেখানে কি লাগছে, সেখানে লাগছে এমএসটি। টি হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স। যেখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না সেখানে কি লাগছে, এম ইন্টু এল। তার অবস্থার পরিবর্তন হচ্ছে, আইস থেকে ওয়াটার হচ্ছে, 0 ডিগ্রি তো 0 ডিগ্রি আছে, তাহলে সেক্ষেত্রে আমার কি লাগছে, তাপ, এম ইন্টু এল তাপ লাগছে। নেক্সট স্টেপ, ওয়াটার থেকে আমাকে কি করছে, 0 ডিগ্রি ওয়াটার থেকে 100 ডিগ্রি ওয়াটার, কি হচ্ছে, আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে এম এস টি। আবার কি হচ্ছে, 100 ডিগ্রির ওয়াটার থেকে 100 ডিগ্রির স্টিম হচ্ছে, তাহলে H4 কত হয়ে যাবে, এম ইন্টু এল। এবার আমাদেরকে মোট হিট কত লেগেছে আমরা দেখতে পাচ্ছি, টোটাল হিট ইকুয়াল টু H1, H2, H3, H4, এটা হয়ে গেছে আমাদের কাছে মোট হিট।
তাহলে এবার আমাদেরকে প্রত্যেকটার মান বের করতে হবে। আচ্ছা দেখো, আমি যদি এইচ ওয়ানের মান বের করতে যাই, এইচ ওয়ানের মান কত হবে? H1 ইকুয়াল টু এম, কত গ্রামের? 100 গ্রাম। বরফের স্পেসিফিক হিট, মনে পড়ছে বরফের স্পেসিফিক হিট কত ছিল? 0.5। দেখো আগের যে ছকটা আছে সেখানে আমি লিখে দিয়েছিলাম আইসের স্পেসিফিক হিট কত? 0.5। 5 1 রয়েছে, বাট 0.5 দিয়ে তোমরা ক্যালকুলেশনে করতে পারো। 0.5 অ্যান্সার প্রায় একই আসবে। কত? 0.5। কত টেম্পারেচার চেঞ্জ হচ্ছে? 10। তাহলে কত বেরোলো আমার? 500 ক্যালোরি। 500 ক্যালোরি আসছে। দ্বিতীয় হচ্ছে H2, কত হচ্ছে? ভর 100ই রয়েছে। আইস থেকে যখন ওয়াটার হচ্ছে, মানে বরফ থেকে যখন জল হচ্ছে, কতটা লিন তাপ তার দিতে হচ্ছে? আমরা একটু আগেই দেখে নিয়েছি 80 সিজিএস ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমার? 8000 ক্যালোরি। এতটা তাপ আমাকে দিতে হচ্ছে, তবে সে বরফ থেকে জল হচ্ছে। আচ্ছা, তার পরবর্তীতে দেখি H3, 100 গ্রামের তোমার জল থেকে 100 গ্রামের স্টিম তৈরি করব, কি হবে? 100 গ্রামের জল ছিল, এসটা কত? স্পেসিফিক হিট কত? ভালোভাবে দেখো, ওয়াটারের স্পেসিফিক হিট 1, টি কত? 100। নো, শূন্য, 2 শূন্য 2 শূন্য, এত ক্যালোরি। তাই তো, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি টেম্পারেচারের ডিফারেন্স কত? 100 মাইনাস 0 ইকুয়াল টু হচ্ছে 100। স্পেসিফিক হিট 1 জলের, আর জলের ভর হচ্ছে 100। তাহলে 10,000 ক্যালোরি আমাদের বেরিয়ে গেল। কি? 0 ডিগ্রির জলকে আমাকে যদি 100 ডিগ্রিতে স্টিম তৈরি করতে হয়, তাহলে এত ক্যালোরি আমাকে দিতে হবে। আচ্ছা, 100 ডিগ্রি স্টিম থেকে আমি, সরি, 100 ডিগ্রির ওয়াটার থেকে 100 ডিগ্রি স্টিম তৈরি করব, আমার কত তাপ লাগবে? H4 ইকুয়াল টু 100 এল। কত স্পেসিফিক হিট কত মনে হচ্ছে? 540। সবগুলো স্ক্রিনশট নিয়ে নেবে যদি প্রয়োজন থাকে, বা লিখে নেবে নিজেদের খাতাতে। তোমরা এগুলো পিপিটি অবশ্য পেয়ে যাবে। কত দাঁড়াচ্ছে এটা? 0 0, এত ক্যালোরি মতো। তাহলে টোটাল আমাদের কত ক্যালোরি লাগছে? আমাদের টোটাল লাগছে H1 প্লাস H2 H3 H4। H1 কত বেরিয়েছিল? 500। H2 হচ্ছে 8000। H3 হচ্ছে আমাদের 10,000। H4 আমাদের বেরিয়েছে 54,000। তাহলে টোটালটা আমরা বের করে নিই, কত বেরোবে? দেখো, 8,500, 18,500, তাহলে 500 এখানে হয়ে গেল 18,000, মানে হচ্ছে 8 4 2, হাতে 1, 5 6 7, এত ক্যালোরি আমাদের হিট লাগবে এই গোটা প্রসেসটা করতে। তো এই হচ্ছে স্টেপ। এবার তোমাদেরকে 100-র বদলে 10 বলে দিতে পারে, এটা -10-এর বদলে তোমাদেরকে -20 থেকে শুধুমাত্র 25 ডিগ্রির জল বলে দিতে পারে। এইসব কিছু তোমাকে বলতে পারে, এগুলো এগুলো চেঞ্জ হতে হতে থাকবে। কিন্তু প্রসেস হচ্ছে এটা। যেটাতে অবস্থার পরিবর্তন হবে আমরা জানি সেটাতে আমরা M × L লাগাবো, যেটাতে টেম্পারেচারের পরিবর্তন হবে সেটাতে আমরা MST লাগাবো। তো এই হয়ে গেছে আমাদের বিষয়। এবার এই কোশ্চেনটা একটু দেখো, কি বলেছে? 300 গ্রাম অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 100 গ্রাম অফ আইস। 100 গ্রামের আইস আছে, সেখানটাকে কি করে দিয়েছে? তাকে জল দিয়ে দিয়েছে। কত? 300 গ্রামের জলের মধ্যে রেখে দিয়েছে। এবার বলেছে যে ফাইনাল টেম্পারেচার অফ দ্য মিক্সচার কত? আচ্ছা, এখানে একটা জিনিস বোধহয় করতে ভুলে গেছে, মানে রাইটিং এ ভুলে গেছে। এটা 25 ডিগ্রি সেলসিয়াসের হবে। মানে এই যে জলটা আছে, এই জলটা 25 ডিগ্রি সেলসিয়াসের জল, এবং আইসটা বলে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসের আইস। তাহলে আমাকে বের করতে হবে যে ফাইনাল টেম্পারেচারটা কত হবে। দেখো, জলটা 25 ডিগ্রি সেলসিয়াসের আমি জানি, এবং আইসটা যেটা আছে সেটা 0 ডিগ্রি সেলসিয়াসের। এবার একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে জলটা রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াসের, এর পুরো তাপটা ছেড়ে দিতে কত ক্যালোরি তাপ লাগছে আমি দেখি। H ইকুয়াল টু MS ইন্টু টি। আচ্ছা, এম কত? জলের ভর 300, জলের স্পেসিফিক হিট 1। আচ্ছা, জলের টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 25 থেকে আমি তাকে 0 করব, 3 25 75, এত ক্যালোরি মতো। মানে পুরো জলটা যদি সব তার হিট ছেড়ে দেয়,
সব হিট ছেড়ে দিয়ে শুধু সে 0 ডিগ্রি সেলসিয়াসের জল হবে, তাহলে তার কত ক্যালোরি তাপ ছাড়তে হবে? 7500 ক্যালোরি তাকে তাপ ছাড়তে হবে। এবার এই যে বরফটা রয়েছে, এই বরফটাকে গলে যেতে, সম্পূর্ণ গলে যেতে কত পরিমাণে তাপ লাগবে? সে 0 ডিগ্রি সেলসিয়াসের জল আছে, সে কত 0 ডিগ্রি সেলসিয়াসের আইস আছে, 0 ডিগ্রি সেলসিয়াসের সে কি হবে? জল হবে। তার কত তাপ লাগবে? এম ইন্টু এল কত? 100, এল কত? 80, 80,000, 8,000। বোঝা গেল কিছু? তাহলে এই যে আইসটা রয়েছে, আইসটাকে যদি সম্পূর্ণ গলে যেতে হয় 8,000 ক্যালোরি তাকে তাপ দিতে হবে। কিন্তু হাইয়েস্ট এই যে 25 ডিগ্রি জলটা রয়েছে, হাইয়েস্ট কত তাপ দিতে পারছে সে? 7,500 ক্যালোরি তাপ দিতে পারছে। তাহলে এখনো 500 ক্যালোরি তাপের লাগবে বরফটার পুরোপুরি গলে যেতে। এ তো সব তাপ ছেড়ে দিয়ে 0 ডিগ্রিতে দাঁড়িয়ে পড়লো, এ কিছুটা তার গলে গেল, ম্যাক্সিমামটা তার গলে গেল, কিন্তু এখনো কিছুটা আইস রয়েছে। সেই 500 ক্যালোরি তাপ যেটার ঘাটতি হচ্ছে, ওইটা তো আইসটা গলেনি ওই তাপের জন্য। যদি ওই তাপটা পেয়ে যেত, আরো 500 ক্যালোরি যদি তাপেকে দেওয়া হতো জলটাতে, তাহলে কি হয়ে যেত? পুরো বরফটা গলে যে 0 ডিগ্রি জলে দাঁড়িয়ে যেত। কিন্তু এখন কি হয়ে গেছে? এও 0 ডিগ্রি জল হয়ে গেছে, এটা তো 0 ডিগ্রি তো আইস ছিলই, এ গলে গেছে, কিন্তু কিছুটা পাটের এখনো পড়ে রয়েছে, সে 500 ক্যালোরি পেলে ওইটুকু পাটও তার গলে যেত। তাহলে পুরো মিক্সচারটার টেম্পারেচার কত রয়েছে? 0 ডিগ্রি, তাই না? এটা যদি ধরো আমরা বের করে আমরা পেতাম যে 7,500 না হয়ে এটা তোমার হচ্ছে 10,500 হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারতাম? যে হ্যাঁ, 10,500 এই জলটার তাপ রয়েছে, 8,000 ক্যালোরি থেকে গলাতে লাগে, 8,000 ক্যালোরি বাদ দিয়ে দিই, তাহলে 2,500 ক্যালোরি এখনো থাকবে পুরো মিক্সটার এটাতে। সেই 2,500 ক্যালোরি কি করবে? তাপ বাড়াবে, তাই না? কত তাপ বাড়বে সেটা কিভাবে পাবো? এইচ ইকুয়াল টু এম এস টি। এম জানি আমরা, এম দুটো যোগ করে দিতাম, বরফের আর তোমার জলের। এসটা জানি 1, টিটা আমাকে বের করতে হবে সেখান থেকে। তো বোঝা যাচ্ছে এই এই কোশ্চেনটা এতখানি ইম্পর্টেন্ট কেন, আর এটা ডাব্লিউবিআইতে এসেছিল। তো কত বেরোলো আমাদের? আমাদের বেরিয়েছে এখানে 7,500 ক্যালোরি। তাহলে আমরা কি করব? আমরা করব পুরো মিক্সচারটা 0 ডিগ্রি সেলসিয়াসের মিক্সচার, কারণ পুরো বরফটাকে এই জলটা গলাতে পারেনি, এখনো 500 ক্যালোরি তাপ তার ঘাটতি ছিল। আচ্ছা, এই কোশ্চেনটাতে একটু দেখো, এটা সালের কোশ্চেন একটা। হুইচ অফ দি ফিগার্স গিভ দ্য টেম্পারেচার ভার্সেস ডেন্সিটি গ্রাফ ফর ওয়াটার? টেম্পারেচারের সাথে ডেনসিটি বা ঘনত্বের গ্রাফ কোনটা ঠিক হবে? এটা কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। চারটে গ্রাফকে একটু ভালো করে লক্ষ্য করো তো। আচ্ছা, তোমরা জানো জল যখন 0 ডিগ্রি সেলসিয়াসে থাকে, তারপর জলটাকে যদি উত্তাপ দেওয়া হয়, তার টেম্পারেচার বাড়তে থাকে। টেম্পারেচার বাড়তে বাড়তে, তোমরা এটা পড়েছিলে হয়তো মনে নেই এখন, টেম্পারেচার বাড়তে বাড়তে যখন 4 ডিগ্রি সেলসিয়াস হয় টেম্পারেচার, তখন জলের ঘনত্ব কি হয়? সর্বাধিক ঘনত্ব হয়। এই জন্য শীত প্রধান দেশে নিচেতে 4 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব সর্বাধিক ঘনত্ব হয়ে যায়, আর নিচেটা বরফ হয় না। শীত প্রধান দেশে মাছেরা বা জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে। বাইরে -50 ডিগ্রি হয়ে গেছে, কিন্তু ওই বরফের মধ্যে যে জলটা রয়েছে, তার টেম্পারেচার কত? তার টেম্পারেচার তো 4 ডিগ্রি সেলসিয়াস। মনে পড়ছে তো? 4 ডিগ্রি সেলসিয়াসে কি হয়? ঘনত্ব সর্বাধিক হয়, তারপর আবার ঘনত্ব যেরকম কমছে সেরকম কমতে থাকে টেম্পারেচার বৃদ্ধি করলে। তাহলে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াসে যা ঘনত্ব থাকে, এখানে 4 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্বটা সর্বাধিক হয়, তারপর আবার এরকম কমতে শুরু করে। এতটাও কমে যায় না, কিন্তু হ্যাঁ, কমতে শুরু করে। তো এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এখানে দেখো দিয়েছে টেম্পারেচারের সাথে সাথে জলের ঘনত্ব বাড়ে, যেটা একদমই ভুল, বাড়ে না। এটা হচ্ছে ঘনত্ব কমে সেটাও না, কনস্ট্যান্ট থাকে সেটাও না, ঘনত্ব চেঞ্জ হয় জলের। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। ভালো কোয়েশ্চেন একটা। এটাও একটা সালের কোয়েশ্চেন এসেছিল, লাস্ট 2 কি 3 বছর আগে বোধহয় এসেছিল, 21 কি 22 সালে হয়তো হবে, 22। যাই হোক, এটা একটা সালের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা একটু দেখো। Two substances A and B of same masses are heated at a constant rate. The variation of temperature theta of the substance with the time t is shown. কি বলেছে? দুটো সাবস্টেন্স আছে, দুটো পদার্থ রয়েছে, যাদেরকে কনস্ট্যান্ট রেটে হিট করা হয়েছে। কনস্ট্যান্ট রেটে হিট করা হয়েছে মানে ডিএইচ ডিটি কনস্ট্যান্ট, ঠিক আছে, হলো কনস্ট্যান্ট রেটে তাদেরকে হিট করেছে। টি টাইম, অবশ্যই এখানে টিটা কিন্তু টাইম,
মানে সময়ের ব্যবধানে টেম্পারেচার ডিফারেন্স কিন্তু কনস্ট্যান্ট থাকছে। দ্য টেম্পারেচার থিটা অফ দ্য সাবস্ট্যান্স উইথ টাইম টি ইজ শোন। এখানে টিটা হচ্ছে টাইম, এই জন্যই বলেছিলাম যে অনেক সময় টেম্পারেচারকে থিটা ধরে, অনেক সময় টি ধরে। এটা কিন্তু টেম্পারেচার, ঠিক আছে, মনে রাখবে এটার ক্ষেত্রে। এবার বলেছে যে চারটে অপশন দিয়েছে, তিনটে দিয়েছে। স্পেসিফিক হিট অফ এ ইজ গ্রেটার দ্যান স্পেসিফিক হিট অফ বি। এই এ সাবস্ট্যান্সের স্পেসিফিক হিট বি এর থেকে বেশি, না স্পেসিফিক হিট অফ বি ইজ গ্রেটার দ্যান স্পেসিফিক হিট অফ এ, কোনটার বেশি সেটা আমাকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে বার করব? যদি কোনো গ্রাফ আসে, এক হচ্ছে আমরা তার ক্ষেত্রফল দেখতে পারি অথবা তার নতি দেখতে পারি। ক্ষেত্রফল দেখে এখানে কোনো লাভ নেই। আমি যদি নতি দেখি, আমি কি দেখব? নতি মানে কি? ডিটি চেঞ্জের সাথে সাথে ডি থিটার কি চেঞ্জ হচ্ছে সেটা আমি দেখব। আচ্ছা, কেন দেখবো সেটা? কারণ আমরা জানি এইচ ইকুয়াল টু টেম্পারেচার এম এস ইন্টু টি, যেখানে টি হচ্ছে, সরি এটা থিটা দিয়ে দাও, থিটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, তাই তো? টেম্পারেচার ডিফারেন্স। আচ্ছা, আমি যদি এটাকে করি ডিএইচ ডিটি, যদি করি এম এস ডি থিটা ডিটি, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এমটা কনস্ট্যান্ট, এটা আমাকে কনস্ট্যান্ট বলে দিয়েছে। তাহলে আমরা কি দেখছি? ডি থিটা ডিটি নতিটা কি করছে? ভ্যারি করছে 1/s, স্পেসিফিকেটের অপোজিটে ভ্যারি করছে। অর্থাৎ যার নতি যত বেশি তার স্পেসিফিকেট কি তত কম। এখানের ক্ষেত্রে দেখো, এ গ্রাফের কি হচ্ছে? এটা ডি থিটা ডিটি। এ গ্রাফের যা নতি হচ্ছে, বি গ্রাফের নতি কি? এই সেম ডিটির ব্যবধান। আমি যদি এখানেও ডিটি করতাম, তাহলে ডি থিটা ডিটি অফ বি গ্রেটার দেন ডি থিটা ডিটি অফ এ। আমরা দেখতে পাচ্ছি এ এর নতির থেকে বি এর নতি বেশি, তাহলে বি এর স্পেসিফিকেট কি হবে? কম হবে, কারণ অপোজিটে, তোমার বিপরীতে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে যার নতি বেশি তার স্পেসিফিকেট কম। তার মানে বি এর স্পেসিফিকেট কি হবে? কম হবে। কার থেকে? এর থেকে। তার মানে এর স্পেসিফিকেট কি হবে তোমার? বেশি হবে। স্পেসিফিকেট অফ এ ইজ গ্রেটার দেন বি। কোয়েশ্চেনটা সোজা ছিল, কিন্তু একটু ট্রিকি ছিল কোয়েশ্চেনটা। যাই হোক, আশা করি বুঝতে পারছো জিনিসগুলো। যদি না বুঝতে পারো কিন্তু কমেন্টে জানাবে যে বুঝতে পারছি না। আচ্ছা, এই ছিল তোমাদের স্পেসিফিক হিট বা ল্যাটেন্ট হিট, এইসব নিয়ে আমাদের চ্যাপ্টারগুলো, মানে আগে যে চ্যাপ্টারগুলো ছিল তার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বা তোমার কনসেপ্টগুলো। এবার আমরা আসবো কি হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার আসবো, হিট মানে হচ্ছে কন্ডাক্টিভিটিতে আসবো, সরি। ধরে নাও আমাদের কাছে একটা স্ল্যাব রয়েছে। স্ল্যাব মানে কি? একটা পাত রয়েছে, একটা মোটা পাত রয়েছে। এবার এদিক থেকে এদিকে আমাদের কি হবে? এদিক থেকে এদিকে আমাদের একটা টেম্পারেচার কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এদিক থেকে এদিকে আমাদের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। এবার আমরা দেখব যে এই টেম্পারেচার যে চেঞ্জ হচ্ছে, কিউ কিউ ধরো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে আমাদের, এক মিনিট, পিডিএফটা কোথায়? যাই হোক, এটা দেখে নাও। থার্মাল কন্ডাক্টিভিটি নিয়ে আমরা দেখছি। কন্ডাক্টিভিটি, দেখো আমাদের কাছে একটা স্ল্যাব রয়েছে। ধরে নাও আমাদের কাছে কি রয়েছে? একটা স্ল্যাব রয়েছে। এবার এই স্ল্যাবটার একটা থিকনেস রয়েছে, একটা ডি ধরো এর থিকনেস, মানে মোটা চওড়া হচ্ছে ডি। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমি দেখতে পাচ্ছি যে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এ, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ। এবার এদিকে থিটা 1 হচ্ছে টেম্পারেচার, এবং এ পৃষ্ঠে এ পৃষ্ঠে থিটা 2 হচ্ছে টেম্পারেচার। এবার আমি কি করেছি? কিউ পরিমাণে কিছুটা হিট দিয়েছি, যেটা এদিক থেকে বেরোবে। এই যে হিটটা, এই হিটটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা আমাদেরকে বের করতে হবে। এই যে কিউ হিট, সেটা কি করবে? সেটা ভ্যারি করবে এইভাবে যে এ থিটা 2 মাইনাস থিটা 1, অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্স ইনটু টি, যেখানে টিটা হচ্ছে টাইম। টাইমের সাথে সাথে এই যে হিটটা ট্রান্সফার হচ্ছে সেটা বাই হচ্ছে ডি।
দেখো বুঝতে পারছো কিনা, যত আমাদের ক্ষেত্রফলটা বেশি হবে তত বেশি পরিমাণে হিট আমরা কি করতে পারবো, একদিক থেকে অন্যদিকে দিতে পারবো। সময় যত বেশি পাবে তত পরিমাণে বেশি হিট পাবে। টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে তত বেশি হিট এখান থেকে ওদিকে যাবে। ডেপথ যত কম হবে তত বেশি হিটটা ট্রান্সফার হবে একদিক থেকে অন্যদিকে। যদি বেশি মোটা হয় এদিক থেকে ওদিকে যেতে পারবে না, কম মোটা হলে এদিক থেকে ওদিকে যেতে পারবে। এবার এটাকে যদি আমি ভ্যারিয়েন্সটাকে তুলি, ইকুয়াল টু বসবে একটা একটা কনস্ট্যান্ট ইন্টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি। এই যে কনস্ট্যান্টটা আমাদের কাছে পেলাম, এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলবো, এই কনস্ট্যান্টটাকে আমরা বলবো থার্মাল কন্ডাক্টিভিটি। কি বলবো আমরা, থার্মাল কন্ডাক্টিভিটি। এই জিনিসটাকে নিয়ে আমাদের এবার কাজ। এবার এটা হয়ে গেল আমাদের হিট ট্রান্সফারের ফর্মুলা। এই জিনিসটাকে তোমরা মাথায় রাখবে। অনেক সময় দিয়ে দেয় যে থার্মাল কন্ডাক্টিভিটির তোমরা মাত্রাটা বের করে দাও তো একটু, তখন তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে মাত্রা বের করতে হবে। তার কি মাত্রা রয়েছে তার একক বলে দিতে পারে, সেগুলোকে বের করতে হবে। তবে এই চ্যাপ্টারের এই একটা রয়েছে আর একটা জিনিস, যেটা হচ্ছে ধরে নাও দুটো স্ল্যাব রয়েছে, দুটো পাত রয়েছে, যার এর থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে K1, এর থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে K2। দুজনকে একসাথে কি হয়েছে, পেস্ট করে দেওয়া হয়েছে, দুজনকে পাশাপাশি পেস্ট করে দেওয়া হয়েছে। এবার এটা হচ্ছে ধরে নাও x1 ডেপথ, এটা হচ্ছে x2, মানে যতটা চওড়া আর কি, x1 ডেপথ x2 ডেপথ। K1 হচ্ছে এই পাত্রার থার্মাল কন্ডাক্টিভিটি, K2 হলো এই পাত্রার থার্মাল কন্ডাক্টিভিটি, একসাথে জুড়ে দেওয়া হয়েছে। তাহলে তাদের তুল্য থার্মাল কন্ডাক্টিভিটি বা ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি কত হবে, ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি তাদের কত হবে। এটা আমরা দেখতে পাবো যে ধরো ডি হচ্ছে তাদের ডেপথটা, ধরে নাও এটা হচ্ছে প্রথম হচ্ছে কে, কে কি, কে হচ্ছে টোটাল তুল্য থার্মাল কন্ডাক্টিভিটি বা ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে x1 প্লাস হচ্ছে x2, পুরো তুল্যর ক্ষেত্রে আমি বলছি দুটো একসাথে, ইকুয়াল টু x1 বাই k1 প্লাস x2 বাই k2। আচ্ছা এটা কেন হলো, দুটো পাতের স্ল্যাবটা সেম রয়েছে, মানে তোমার ডেপথটা সেম রয়েছে, অর্থাৎ x1 ইকুয়াল টু x2 আমাদেরকে দিয়ে দিয়েছিল প্রথমেই। এবার দেখো আমি দেখতে পাচ্ছিলাম কিউ ইকুয়াল টু কে এ থিটা ইন্টু টি। এই থিটাটা কি, থিটাটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, মানে থিটা টু মাইনাস থিটা ওয়ান, না লিখে থিটা লিখলাম, বাই কি, বাই হচ্ছে তাদের ডেপথ এক্স বা ডি, যা খুশি তুমি ধরতে পারো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম কি, যে এক্স ইন্টু কিউ ইকুয়াল টু কে এ থিটা ইন্টু টি, আবার এক্স বাই কে ইকুয়াল টু কি, কে সরি ইকুয়াল টু এ থিটা ইন্টু টি বাই এ থিটা ইন্টু টি বাই হচ্ছে তোমার কিউ, সরি এটা কিউ হতো, কিউ। এবার এই জিনিসটা কি হবে, কনস্ট্যান্ট হবে, কারণ এই যে দুটো পাত আমরা নিয়েছি তাদের দুটো পাতের ক্ষেত্রফল সমান, তাদের দুটো পাতের টাইম সমান, একই সময় তাদেরকে দেওয়া হচ্ছে। টেম্পারেচার যে এই দিক থেকে ওইদিকে মানে টেম্পারেচার যে ডিফারেন্স সেটাও সেম দুটোর। এবং তোমার কি রয়েছে কিউটা, মানে টেম্পারেচার যে সরি তাপ যে দিক থেকে ওদিকে আছে সেটাও সেম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্স বাই কে এটা কি হচ্ছে, পুরো তুল্যর ক্ষেত্রে দুটো যোগফল হয়ে যাবে, মানে গোটাটার যে তুল্য যে এক্স বাই কে মানে হচ্ছে ডেপথ বাই কে ইকুয়াল টু হচ্ছে প্রথমটার ডেপথ বাই কে প্লাস দ্বিতীয়টার এই যে ডেপথ বাই কে, তার থার্মাল কন্ডাক্টিভিটি। এবার আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, দেখো x1 ইকুয়াল টু x2 দুটো সেম ডেপথের আমাকে বলে দিয়েছে, তাহলে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x আমরা ধরে নিতে পারি, বা x1 ইকুয়াল টু x2 মানে হচ্ছে 2x বাই কে ইকুয়াল টু কত, x বাই কে ওয়ান প্লাস x বাই কে টু। এক্স গুলো আমি তুলে দিতে পারি, 2 বাই কে ইকুয়াল টু কি 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু। এটাকে তোমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবে কে ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 কে ওয়ান কে টু বাই হচ্ছে কে ওয়ান প্লাস কে টু। এটা হয়ে যাবে আমাদের তুল্য থার্মাল কন্ডাক্টিভিটি। তো এটাই হবে আমাদের কি, এটা আমাদের হবে তুল্য থার্মাল কন্ডাক্টিভিটি, 2 কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। এই ফর্মুলাটা জেনে রাখবে একটু কিভাবে বের করে, কারণ পরীক্ষাতে অনেক সময় দিতে পারে। আচ্ছা এবার এই কোশ্চেনটাতে একটু এসো,
কোয়েশ্চেনগুলো দেখো, কোয়েশ্চেনগুলো আমি বারবারও বলছি, প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলছি, কোয়েশ্চেন যখন দেখবে, যখন আমি করাবো, তখন একটু ভিডিওটা নিজেরা পজ করবে, একটু ভিডিওটা পজ করে নিজেরা বোঝার চেষ্টা করবে যে কোয়েশ্চেনটাতে কি বলেছে, তারপর নিজেরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর সেটা একটু কমেন্টে জানাবে, দেখলেও ভালো লাগে যে হ্যাঁ কেউ কেউ অ্যান্সার করছে। সেটা কিন্তু ভালো বিষয়, তোমাদের নিজেদেরও কনফিডেন্স বুস্ট হবে, আমাদেরও সেটা ভালো লাগবে যে হ্যাঁ তো ছেলেরা পারছে করতে। আচ্ছা, কোয়েশ্চেনটাতে কি বলেছে একটু দেখে নিই, চলো এসো। বলেছে এ স্ল্যাব অফ 2 স্কোয়ার মিটার এরিয়া অ্যান্ড 12 সেন্টিমিটার ডেপথ। একটা স্ল্যাব রয়েছে, ঠিক আছে, একটা স্ল্যাব রয়েছে। যে স্ল্যাবটা কীরকম, যে স্ল্যাবটা তোমার বলে দিয়েছে যে কত বলেছে, বলেছে যে 2 স্কোয়ার মিটার এরিয়া, এর যে এরিয়াটা এটা কত বলে দিয়েছে, 2 স্কোয়ার মিটার মানে মিটারের স্কোয়ার। এবং ডেপথটা বলেছে 12 সেন্টিমিটার, এই যে ডেপথ তার যে চওড়া সেটা বলে দিয়েছে 12 সেন্টিমিটার। এবার 12 সেমির জায়গায় আমরা লিখতে পারি 12 × 10⁻²মিটার। সেন্টিমিটার থেকে মিটারে করে নিলাম, সব এসে আছে যখন এটা কেন চেঞ্জ করবো। হিট কিউটা কত ট্রান্সফার হয়েছে, 1.56 10⁵ জুল, এত ট্রান্সফার করেছে। ফ্রম ইন 1 আওয়ার, কততে, 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ডে ট্রান্সফার করেছে। দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন টু সাইড, দুটো সাইড, ওয়ালের দুটো সাইডের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কত, 20 ডিগ্রি সেলসিয়াস। থিটা বলে দিয়েছে 20। এবার এটা তুমি বলবে যে এটাকে তাহলে আমরা কেলভিনে নিয়ে গেলাম না কেন, দেখো টেম্পারেচার ডিফারেন্স বলেছে, মানে কেলভিনের যে ডিফারেন্সটা হবে ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স সেম হবে, কারণ এখানেও 273 যোগ হচ্ছে, ওখানেও 273 যোগ হচ্ছে, বিয়োগ হলে 273 এমনি উড়ে যাবে। আচ্ছা, এবার আমাদেরকে কি বলেছে, দেন দ্য কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি ইজ, মানে কেটা আমাদেরকে জানতে চেয়েছে, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। এই যে থার্মাল কন্ডাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে একটু আগে ফর্মুলাটা যেটা বলছিলাম, যে থার্মাল কন্ডাক্টিভিটির যে ফর্মুলা, এটা হচ্ছে সরি এটা কোএফিসিয়েন্ট হবে, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। এটা কি ফর্মুলা ছিল আমাদের, আমরা কিউ এর ফর্মুলাটা সবসময় মনে রাখবো, তাহলে আমরা বাকিগুলো নিয়ে চলে আসতে পারবো। কিউ কত ছিল আমাদের কাছে, এ কে এ থিটা, যেটা টেম্পারেচার ডিফারেন্স, ইন্টু টি বাই ডি, বা কে ইকুয়াল টু কিউ ইন্টু ডি বাই এ ইন্টু থিটা ইন্টু টি। আচ্ছা, কিউ কত, কিউ আমাদের হচ্ছে 1.56 ইন্টু 10⁵। আচ্ছা, ডি কত, ডি হচ্ছে 12 ইন্টু 10⁻², ডিটা। আচ্ছা, এ কত, এরিয়া কত বলে দিয়েছে আমাদেরকে 2, থিটা কত, টেম্পারেচার ডিফারেন্স বলে দিয়েছে 20, টাইম কত বলে দিয়েছে আমাদের 3600 সেকেন্ড। এবার দেখো শূন্যগুলো আমি যদি তুলে দিই, এখানে 5টা যাচ্ছে, এখানে দুটো, দুটো 4টে, একটা উড়ে গেল। আচ্ছা, 3 4 12, 4 4 কেটে যাচ্ছে, কত পড়ে থাকছে আমাদের কাছে, 1.56। 1 মিনিট, এখানে কোথাও কিছু ভুল হয়েছে, ও সরি এখানে 36, এখানে 36 ছিল, একটু দেখে নাও, এটা একটু কারেক্ট করে নেবে। 3 আমি এটা দেখতে পাইনি, সরি। শূন্যগুলো ঠিক আছে তো, 5টা শূন্য, এখানে দুটো, 4টে, একটা 5 ঠিক আছে। 36কে যখন আমি কাটছি, দেখো সবই ঠিক আছে, এখানটাতে একটু ভুল হয়ে গেছে, এই কাটাকুটিটাতে একটু ভুল হয়ে গেছে, এটা একটু দেখে নাও। আমাদের কাছে ছিল 2 ইন্টু 20, একটা শূন্য কেটে যাচ্ছিল। আচ্ছা, 36, 12 2 24, 3 12 36 পড়ে থাকছে আমাদের কাছে হাতে। আচ্ছা, এবার আমি কি দেখতে পাচ্ছি, ইকুয়াল টু কত হচ্ছে, 1.56 বাই 4 ইন্টু 4 ইন্টু 3, এটা পড়ে থাকছে দেখো আমাদের কাছে হাতে, 2 2 4 ইন্টু 3 এখানে পড়ে থাকছে। 3 দিয়ে দেখো এটাকে কাটবে, 3 5 15, 3 2 6, 0.52, তাহলে 0.52 বাই 4, 4 4 52, তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি আমাদের কত হলো, 0.13 আমাদের কাছে থার্মাল কন্ডাক্টিভিটি চলে এলো, যেটা অবশ্যই আমাদের এসআইতে আসবে। তো এই হয়ে গেল জিনিস, যে ফর্মুলা যদি মনে থাকে আমরা কিছু করতে পারবো। এবার নেক্সট জিনিসে আসা যাক, নেক্সট কি আছে আমাদের কাছে, ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণ বস্তু বিকিরণ।
কৃষ্ণ বস্তু বিকিরণ কি জিনিস আমরা আগে দেখে এসেছি। কৃষ্ণ বস্তু কি হয়, যে বস্তুটা সমস্ত কিছু টেম্পারেচার না, সমস্ত বিকিরণকে শোষণ করে নেয়, কিছু কি বিকিরিত করতে দেয় না, সেই ধরনের বস্তুগুলোকে কি বলা হয়, ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু। কৃষ্ণ হলে কি হয়ে যাবে, তার মধ্যে সমস্ত কিছু, যা কিছু তার মধ্যে বিকিরণ হচ্ছে সবকিছু সে অ্যাকসেপ্ট করে নেবে, শোষণ করে নেবে। সেই সমস্ত বস্তু যখন শোষণ করে নিচ্ছে তাপটা, তার ক্ষেত্রে যে বিকিরণটা বা তার ক্ষেত্রে যে টেম্পারেচার ডিফারেন্সের সাথে কি কি ওয়েভলেন্থ বেরোবে, কিভাবে হবে, সেই নিয়ে যে আলোচনাটা, সেটা আমরা কি বলবো, ব্ল্যাক বডি রেডিয়েশনের মধ্যে পড়বে। এবার এই ব্ল্যাক বডি রেডিয়েশন তো একটা কল্পনার জিনিস, কারণ ইউনিভার্সে প্রকৃত ব্ল্যাক বডির অস্তিত্ব পাওয়া যায় না। তাহলে এটা আমরা কি করে বলবো যে অ্যাকচুয়াল ব্ল্যাক বডিটা কি, বা এটাকে আমরা কিভাবে বানাবো, কারণ ইউনিভার্সে তো এক্সিস্টই করে না 100% কোনো ব্ল্যাক বডি বলে। তা অবশ্য ব্ল্যাক হোলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। ব্ল্যাক হোল সমস্ত কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করে নেয়, সমস্ত জিনিসকে সে মানে নিজের মধ্যে গ্রাস করে নেয়, ইভেন আলোকেও ছাড়ে না, ফোটন কণাকেও সে গ্রাস করে নেয়। ওই জন্য ব্ল্যাক হোলকে চোখে দেখা যায় না। অবশ্য তোমরা বলবে ব্ল্যাক হোলের তো আমরা ছবি দেখেছি, তাহলে সেটা কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হকিং রেডিয়েশন। মানে ব্ল্যাক বডির যে ইভেন্ট হরাইজন, মানে তার চারপাশে যেটা রয়েছে, সেখান থেকে যে রেডিয়েশনগুলো আসছে, সেটা চিত্র আমরা দেখেছি ব্ল্যাক বডির। অ্যাকচুয়াল ব্ল্যাক বডিটা হচ্ছে তার ভিতরে, যেটা একবারে কালো মতো, যেটা দেখা যায় না, কারণ সেখান থেকে কোনো রশ্মিই বেরোয় না আমাদের চোখে আসার জন্য। কোনো কিছু বিকিরণ হয়ে আমাদের চোখে লাগবে, তবেই তো আমরা জিনিসটাকে দেখতে পাবো। যদি কোনো বিকিরণ হয়ে আসেই না ফিরে, তার কাছে গেল, সে অ্যাকসেপ্ট করে নিল, সে পুরো গিলে নিল জিনিসটাকে, আমার চোখে ফিরে যাচ্ছে না, আমি কিভাবে দেখবো তাকে। তো যাই হোক, এই হচ্ছে জিনিস। আচ্ছা, ব্ল্যাক বডিটা আমরা একটা ল্যাবে কিভাবে বানাবো, দেখো। ল্যাবে বানানোর জন্য আমরা এরকম একটা গোলাকার পাত্র নিলাম, যেখানে খুব সূক্ষ্ম একটা ছিদ্র করেছি, আর এখানে একটু এরকম একটু জিনিস রেখে দিয়েছি, যেটা হচ্ছে তোমার, যাতে এখানে আলোটা পড়লে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এরকম একটা জায়গায়। এবার কি হবে, এই জায়গা থেকে কিছুটা পরিমাণে রশ্মি কি হলে ভিতরে পড়লো, রশ্মিটা আরো সরু হবে, এবং এটা এতই ছোট করা হয় যে রশ্মিটা বেরোলো, রিফ্লেক্ট করছে এখানে, 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 এখানে। অর্থাৎ এই যে বিকিরণটা হচ্ছে, এই রশ্মিটা কি হলো, ট্র্যাপড হয়ে গেল ভিতরে, আটকা পড়ে গেল, সে আর বাইরে বেরোতে পারছে না। তারপর কি হলো, মুখটা বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ দেখো, যে রশ্মিটা আমাদের দিলাম ভিতরে, বা যে বিকিরণটা করলাম, সেটা আর ফিরেই এলো না আমাদের কাছে। সেটা কি হয়ে গেল, এটা একটা ব্ল্যাক বডি হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক বডি না, কিন্তু আমি বানিয়ে দিলাম এমন ভাবে যে কোনো রশ্মি আমাদের কাছে ফিরে আসছে না, দেখো। তো এর ভিতরের গায়ের যে রেডিয়েশন গুলো হবে, বা তার টেম্পারেচার ডিফারেন্স গুলো যেভাবে হবে, সেটা নিয়ে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টালি কাজ, বা আমাদের থিওরিটিক্যালি কাজ। সেটা হচ্ছে আমাদের কি, ব্ল্যাক বডি রেডিয়েশনের জিনিস। এবার ব্ল্যাক বডি রেডিয়েশনে আমাদের বেশ কিছু ফর্মুলা রয়েছে করার। সেখানে আমাদের কাছে রয়েছে ওয়াইন্স ফর্মুলা, আমাদের কাছে রয়েছে বোলজম্যান, স্টিফেন বোলজম্যানের ফর্মুলা, তারপর আমাদের নিউটনের শীতলীকরণের ফর্মুলা রয়েছে, আমাদের কাছে ম্যাক্স প্ল্যাঙ্কের ফর্মুলা রয়েছে, যেখান থেকে কোয়ান্টাম ফিজিক্স শুরু হচ্ছে। মানে অ্যাক্সিডেন্টলি ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম ফিজিক্স শুরু করে দিয়েছিল এই ব্ল্যাক বডি রেডিয়েশনের থ্রু দিয়েই। যদি ব্ল্যাক বডি রেডিয়েশন না আসতো বা এই এক্সপেরিমেন্টগুলো না হতো, তাহলে আমরা কিন্তু কোয়ান্টাম ফিজিক্সকে পেতাম না। তাহলে আমরা কিন্তু আইনস্টাইনকে ইকুয়াল টু এইচ নিউ দিয়ে মনে রাখতাম না, সরি, ওটা ম্যাক্স প্ল্যাঙ্কই এনেছিল, কিন্তু আইনস্টাইন আর কি ওটা দেখিয়েছিল যে হ্যাঁ, এটা হচ্ছে ন্যূনতম একটা শক্তি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, সবকিছু হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স শুরুই হচ্ছে এখান থেকে, ব্ল্যাক বডি থেকে। আমরা যেটা দেখব, সেটা হচ্ছে স্টিফানস ল। স্টিফানস ল, অনেক সময় এটাকে স্টিফেন্স বোলজম্যানস ল বলে। স্টিফানের সূত্র কি বলছে, যে ব্ল্যাক বডি থেকে প্রত্যেক সেকেন্ডে রেডিয়েটেড যে এনার্জিটা হবে, অর্থাৎ পাওয়ার, প্রত্যেক সেকেন্ডে রেডিয়েটেড এনার্জি, সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে সিগমা এ টি টু দি পাওয়ার 4 এর সাথে সমান। যেখানে এ হচ্ছে এই তলটার এরিয়া, যে তলটা রেডিয়েট করছে, সিগমা হচ্ছে একটা কনস্ট্যান্ট যার একটা নির্দিষ্ট মান আছে, এই সিগমার মানটা হচ্ছে 5.56 ইন্টু 10⁻⁻8 এসআই মতো। আর টি কি, টি হচ্ছে ওই গায়ের টেম্পারেচার, যে তলটা থেকে আমরা মাপবো রেডিয়েশনটা, রেডিয়েশন রেডিয়েটেড পার ইউনিট, সরি, এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া, পার ইউনিট টাইম, যেটা হচ্ছে পি, ইকুয়াল টু কত, সিগমা 80⁴। বোঝা গেছে? এটা হলো কনস্ট্যান্ট, এটা হচ্ছে এরিয়া, আর এটা হচ্ছে টেম্পারেচার অফ দ্যাট এরিয়া।
অর্থাৎ কোনো এরিয়াতে কতটা টেম্পারেচার থাকবে সেটার দ্বারা কি বোঝা যাবে যে কতটা এনার্জি রেডিয়েট করছে পার ইউনিট টাইম। তো এই হয়ে গেল স্টিফানের সূত্র। এবার হচ্ছে ওয়াইন সূত্র। ওয়াইন সূত্রটা কি জিনিস? ওয়াইন্স ল, অনেকে এটাকে ভিনের সূত্রও বলে, ভিনের সূত্র, বাংলাতে অনেকে ভিনের সূত্র বলে। এটা কি বলছে? আচ্ছা, আমরা যখন এনার্জি রেডিয়েশন গুলো দেখতে চাইছিলাম যে টেম্পারেচার তোমার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বা হচ্ছে তোমার কম্পাঙ্কের সাথে কম্পাঙ্ক কিভাবে চেঞ্জ হচ্ছে এনার্জিগুলো, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ মানে টেম্পারেচার যত বাড়াচ্ছি এদিকের এনার্জিগুলো তত মানে এইভাবে বাড়ছে, মানে তোমার টেম্পারেচারের চেঞ্জের সাথে সাথে, সরি ভুল করলাম, টেম্পারেচারের সাথে ল্যামডা যদি আমি দেখতে চাইছি, তো আমি দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ল্যামডাটা কি হয়, ম্যাক্সিমাম হচ্ছে। এই অংশের ল্যামডাটা কি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে টেম্পারেচারে। তাহলে আমি বলে দিলাম যে এই ল্যামডা ম্যাক্সিমাম হবে যে টেম্পারেচার, সেটা কি দাঁড়াবে, 1 বাই ল্যামডার সাথে, সরি 1/t এর সাথে সমান, 1 বাই টেম্পারেচারের সাথে কি হবে, সেটা সমান হবে। অর্থাৎ যার টেম্পারেচার যত কম হবে তার ক্ষেত্রে এনার্জি ল্যামডা ম্যাক্সের মানটা তত বেশি হবে। বোঝা গেল? এবার এটাকে ধ্রুবকটা তোলার জন্য আমরা জানি যে ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু a/t। এখানে a হচ্ছে কনস্ট্যান্ট, যার একটা মান আছে 0.0029 মতো মিটার ইন্টু কেলভিন, এর একক হবে এসআই একক। তো এই জিনিসগুলো এবং ধ্রুবকের মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বলা যায় না ধ্রুবকটা হয়তো পরীক্ষা হলে দিল না, তোমাদেরকে দিয়ে দিল টেম্পারেচারের সাথে ল্যামডার একটা ল্যামডা ম্যাক্সিমামের সম্পর্ক দেখাও, যে বলে তোমাকে আর বললোই না যে ধ্রুবকটা কত। এখানে তোমার যদি মনে না থাকে 0.0029 হবে ধ্রুবকটা, তাহলে পুরোটা অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এটাও একটা তোমার সালের কোয়েশ্চেন। কি বলেছে দেখো, টু ব্ল্যাক বডিজ এ অ্যান্ড বি হ্যাভ ইকুয়াল সারফেস এরিয়াজ আর মেনটেন্ড অ্যাট টেম্পারেচার্স 27 ডিগ্রি সেলসিয়াস এবং 177 ডিগ্রি সেলসিয়াস রেসপেক্টিভলি। হোয়াট উইল বি দ্য রেশিও অফ থার্মাল এনার্জি রেডিয়েটেড পার সেকেন্ড বাই এ টু দ্যাট বাই বি? কোশ্চেনটা কি বলেছে, দুটো ব্ল্যাক বডি রয়েছে এ আর বি, দুটো ব্ল্যাক বডি। এবার বলেছে এদের দুজনের টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, একজনের 27 ডিগ্রি সেলসিয়াস আছে আর একজনের রয়েছে 177। এবার তাদেরকে বলেছে যে তাদের থার্মাল এনার্জি কতটা রেডিয়েট করবে পার সেকেন্ডে, তাদের অনুপাতগুলো, অর্থাৎ পি এ পি বি কত হবে, এটা আমাদেরকে জানতে চেয়েছে। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 27 প্লাস 273 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 0, 300, 300 কেলভিন। এটা কত, 273, 177, 0 হাতে 1, 8 আর সাথে তোমার হচ্ছে 5 হাতে 1, কত হলো, 10-এর 0 হাতে রইল 1, 14 একে 15 হাতে রইল 1, 2 একে 4 একে 550, 300/550 কেলভিন। পি এ বাই পি বি 27 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড হোয়াট উইল বি রেশিও অফ দ্য এনার্জি। আচ্ছা, আমরা জানি পি এ বাই পি বি কত হয়, পি আমরা জানি এনার্জি রেডিয়েটেড পার সেকেন্ড, সিগমা এ টি টু দি পাওয়ার 4। এবার দেখো আমাদের কাছে সিগমাটা আমাদের কাছে কনস্ট্যান্ট, এটা আমাদের কাছে কনস্ট্যান্ট বলে দিয়েছে, এবং টি টু দি পাওয়ার 4 এর সাথে তাহলে এনার্জি রেডিয়েশনটা কি হয়ে যাবে, টি টু দি পাওয়ার 4 এর সাথে সমান হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি পি এ বাই পি বি, টি এ বাই টি বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত দাঁড়াবে আমাদের, ইকুয়াল টু আমাদের দাঁড়াবে 300/550 টু দি পাওয়ার 4। আচ্ছা, কিছু কি ভুল হলো এখানে, 300 কেলভিন এখানে হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে 10, 3, ঠিক আছে। 177 যখন করছি 7 3 10,
হাতে 1, 14 একে 15, হাতে 1, 2 একে 3 একে 4, 450। দেখেছো ভুলটা হয়ে গেছে এখানেই, এটা 450 হবে, সরি 550 করে ফেলেছি। তাহলে আমাদের কাছে কত দাঁড়াচ্ছে? আমাদের কাছে দাঁড়াচ্ছে 300/450। দেখো এবার 15 দিয়ে কাটলে 15 দিয়ে 30, 3 15 45 টু দি পাওয়ার 4, তাহলে 2/3 টু দি পাওয়ার 4 আসছে আমাদের অ্যান্সার। তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, বাই 3 তিরিকে 9, 3 9 27, 27 3 81, তাহলে 16:81 হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো বোঝা গেছে এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকে পরীক্ষায়। এবার আসি আসল বিষয়ে। এবার হচ্ছে আমাদের কাছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি বলছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বলছে কোন একটা বদ্ধ সংস্থা রয়েছে। বদ্ধ সংস্থা মানে হচ্ছে বাইরে থেকে তাকে কিছু করা হয়নি আর কি, কোনো রকম ভাবে তাকে ডিস্টার্ব করা হয়নি। তাহলে সেই সংস্থার মধ্যে আমি যদি কিছু পরিমাণে তাপ দিই ডিকিউ, তাহলে সেটা দিলে কি হবে? প্রথম যে বিষয়টা হবে সেটা হচ্ছে সেই তাপটা নিয়ে তার কিছুটা ইন্টারনাল এনার্জি বাড়বে। ধরে নাও একটা পাত্র রয়েছে, তার মধ্যে কিছু গ্যাসের অণু রয়েছে, তুমি কি করেছো? তাকে কিছু পরিমাণে হিট দিয়েছো বা কিছু পরিমাণে তাকে তাপ দিয়েছো। তাপ দেওয়ার সাথে সাথে কি হবে? সেই গ্যাসগুলোর ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ যে শক্তিটা রয়েছে সেটা চেঞ্জ হবে। সবার প্রথম শক্তিটা চেঞ্জ হচ্ছে, প্লাস শক্তি চেঞ্জ হয়ে যাওয়ার পরেও ম্যাক্সিমাম শক্তি হয়ে গেল মানে তার কি হলো? ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো, তারপরেও কিছু শক্তি যে বেঁচে থাকে সেটা নিয়ে কি করবে? গ্যাসের অণুগুলো কিছুটা কৃতকার্য করবে, একে অপরের উপর ধাক্কা খাবে, কিছু কিছু করবে। কিন্তু যে পরিমাণে তাপ দেবো আমি সেটা নিয়ে কিছু পরিমাণে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, যেটা থাকবে সেটা নিয়ে বাকিটা কি করবে? সে কার্য করবে। অর্থাৎ ডিকিউ মানে হচ্ছে তোমার হিট গিভেন, ডিইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এবং কি হবে? ওয়ার্ক ডান, কিছুটা পরিমাণে সে ওয়ার্ক ডান করবে। এই হচ্ছে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, ল অফ থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা বাকি দেখবো অনেক কিছু জিনিসগুলো আমাদের করতে হবে। নেক্সট যে কোয়েশ্চেনগুলো আমি ডিসকাস করবো বা পরীক্ষাতে যে কোয়েশ্চেনগুলো আছে তার ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে আসবেই। থার্মোডাইনামিক্স থেকে 4টে কোয়েশ্চেন দিলে একটা বা দুটো কোয়েশ্চেন এই জায়গা থেকে কিন্তু থাকবে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে থাকবে। আচ্ছা, কিছু থার্মোডাইনামিক্স প্রসেস সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু খেয়াল করবে এই প্রসেসগুলো কি কি। প্রসেসগুলো সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। প্রথম হচ্ছে আইসোবারিক প্রসেস, অর্থাৎ আইসো বার, বার কার একক? চাপ। আইসো বার মানে স্থির চাপ প্রক্রিয়া, যেখানে চাপটা স্থির রয়েছে, অর্থাৎ পিটা কনস্ট্যান্ট, ধ্রুবক রয়েছে। সেক্ষেত্রে কত হবে? ডিপিটা 0 হয়ে যাচ্ছে, কারণ কনস্ট্যান্ট যদি হয় ডিপি মানে কি? চাপের পরিবর্তন শূন্য, আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি হয়, আমরা জানি তো নাকি? পিভি ইকুয়াল টু কি হয়? আরটি হয়। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে ভি বাই টি ইকুয়াল টু আর বাই পি, আরও কনস্ট্যান্ট পিও কনস্ট্যান্ট, তার মানে ভি বাই টিটা কত হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে আমাদের গতির ইকুয়েশন। এবং যে ওয়ার্ক ডান, এটা হচ্ছে কৃতকার্য, ভীষণ ইম্পর্টেন্ট। ওয়ার্ক ডান কত হবে? আইসোবারিক প্রসেসের ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ভি হবে। কি করে? ধরে নাও একটা গ্যাসের এরকম পাত্র রয়েছে, এই পাত্রের কিছু পরিমাণে গ্যাসের অণু রয়েছে, তুমি চাপটাকে স্থির রেখে ভলিউম আগে ছিল V1, এখন তুমি কি করেছো? কিছুটা ভিতরে প্রেস করে দিয়েছো, তাকে ঢুকিয়ে দিয়েছো, এখন হয়ে গেছে ভলিউম V2। এবার আমি দেখবো যে তাহলে কৃতকার্য কত হচ্ছে? ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু V1 মাইনাস V2 হচ্ছে, বা পি ইন্টু ডিভি হচ্ছে তো আমার কৃতকার্য। এর প্রমাণটা আমি দেখাচ্ছি না, প্রমাণটা তোমরা বই থেকে একটু দেখে নেবে। এফ ইন্টু ডিএক্স যে কৃতকার্য দিয়ে প্রমাণটা রয়েছে, যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিএক্স হচ্ছে এইটুকু দূরত্বটা, এবং তোমার এফ বাই যদি আমি এ করে দিই তাহলে চাপ, বল বাই ক্ষেত্রফল, চাপ বেরিয়ে যায় আমাদের, চাপ ইকুয়াল টু ইন্টু ডিভি আমাদের বেরিয়ে যাবে একটা। ঠিক আছে, এই সবগুলো প্রমাণগুলো দেখে নেবে, কিন্তু মনে রাখার যে বিষয় সেটা হচ্ছে কৃতকার্য কত হয়ে যায় আইসোবারিক বা স্থির চাপ প্রক্রিয়াতে, সেটা হয়ে যায়
পি ইন্টু ডিভি, অর্থাৎ চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। এবার হচ্ছে আইসোথার্মাল প্রসেস, এটাকে কি বলা হয় বাংলাতে? সমষ্ণ প্রক্রিয়া। কি বলা হয়? সমষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় টেম্পারেচারটা ধ্রুবক থাকে, মানে তাপমাত্রার কোনো রকম চেঞ্জ হয়নি, টেম্পারেচারটা কি রয়েছে? ধ্রুবক রয়েছে। তাহলে টেম্পারেচারে যদি ধ্রুবক থাকে, ডিটি টেম্পারেচারের পরিবর্তন কত হয়ে যাবে? শূন্য। টেম্পারেচার তো ধ্রুবক রয়েছে, তাহলে টেম্পারেচারের পরিবর্তন কত হয়ে যাচ্ছে? শূন্য হলো। আচ্ছা, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা তো আমরা জানি, পিভি ইকুয়াল টু আর টি হয়, আর টি দুটোই কনস্ট্যান্ট, টি তো কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এর যে কৃতকার্যটা হয় সেটা কিন্তু মনে রাখতে হবে। সমষ্ণ প্রক্রিয়ার কৃতকার্য কি হয়? কৃতকার্য হয়ে যায় ডাব্লিউ ইকুয়াল টু আর টি এল এন, সরি, আর টি এল এন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, অর্থাৎ হচ্ছে আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ইন্টু টি, সেই গ্যাসটার টেম্পারেচার, এল এন লগ অফ ই বেস ইন্টু ভিএফ, ভি ফাইনাল মানে হচ্ছে আয়তন, ফাইনাল আয়তন বাই হচ্ছে প্রাথমিক আয়তন। এই ফর্মুলাটাকে আমি আরেকবার লিখতে পারি অন্যভাবে, আর টি এল এন পিআই বাই পিএফ, মানে হচ্ছে চাপ, প্রাথমিক চাপ বাই অন্তিম চাপ। করা যায়, কেন করা যায়? কারণ আমরা তো জানি পিভি ইকুয়াল টু আর টি বা পি ভ্যারিজেস ওয়ান বাই ভি, তাহলে এটা যদি ভিএফ বাই ভি হয়, এটা পিআই বাই পিএফ হবে না? টেম্পারেচারের ডিফারেন্স এটা। আচ্ছা, এই হয়ে গেল আমাদের ফর্মুলা সমষ্ণ প্রক্রিয়ায়। অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেসের বাংলাটা কি? অ্যাডিয়াবেটিক প্রসেসের বাংলা হচ্ছে রুদ্ধতাপ, রুদ্ধতাপ প্রক্রিয়া। অর্থাৎ কি? কোনো প্রকার তাপ সংস্থার বাইরে থেকে ভিতরে যায়নি, তাপ ডিকিউটা কত হয়ে যাবে? শূন্য। মানে কোনো প্রকার তাপ, এই যে সিস্টেমটা ছিল, একটা গ্যাসের মলিকিউলগুলোকে আমি রেখেছিলাম, সেইখান থেকে তাপ কি হবে? ভেতর থেকে বাইরে যাবে না, বাইরে থেকে ভিতরে আসবে না, পুরোটাকে রুদ্ধভাবে রাখা হয়েছে, রুদ্ধতাপ প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার ক্ষেত্রে খুব দ্রুত আমাদেরকে কাজ করতে হয়, নাহলে টেম্পারেচার, না হলে তাপ এক জায়গা থেকে অন্য জায়গাতে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, রুদ্ধতাপ প্রক্রিয়া। আচ্ছা, এর গতি সমীকরণ কি হয়? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার গামাটা কি জিনিস তোমরা জানো? গামাটা হচ্ছে সিপি বাই সিবি হয়। এবার সিপি কি? সিপি মানে হচ্ছে স্থির চাপে গ্যাসের স্পেসিফিক হিট। একটু আগে আমরা জলের স্পেসিফিক হিট নিয়ে কাজ করছিলাম, এখন হচ্ছে গ্যাসের স্পেসিফিক হিট। সিবি মানে হচ্ছে তোমার স্থির আয়তনের স্পেসিফিক হিট। আচ্ছা, এর কৃতকার্য কত হয়? এটা ডাব্লিউ ইকুয়াল টু কৃতকার্য হয় আর বাই এই গামা মাইনাস ওয়ান টিআই মাইনাস টিএফ, মানে টেম্পারেচার ইনিশিয়াল মাইনাস টেম্পারেচার ফাইনাল, টেম্পারেচারের যে ডিফারেন্সটা হয়। এবার হচ্ছে আইসোকোরিক প্রসেস, অতটা ইম্পর্টেন্ট না, মানে হচ্ছে স্থির আয়তন প্রক্রিয়া। স্থির আয়তন মানে কি? ডিভিটা জিরো হয়ে যাবে। যদি ডিভিটা জিরো হয়ে যাবে, তাহলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিভি, পিডিভিটা কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তো কৃতকার্য ডাব্লিউ পিডিভি শূন্য হয়ে যাবে কৃতকার্য। আচ্ছা, এই গেল প্রসেসগুলো। প্রত্যেকটা প্রসেসকে ভালোভাবে বুঝে নাও কি কি রয়েছে, কারণ আমাদের নেক্সট যে অঙ্কগুলো করতে হবে সেইগুলো কিন্তু এর উপর বেস করেই করতে হবে আমাদেরকে। হয় আইসোবারিক প্রসেস দিয়ে দেবে, কোনো একটা গ্রাফ দিয়ে দেবে, সেখান থেকে দেখতে পাবো চাপটা কনস্ট্যান্ট আছে, একটা লাইন দিয়ে দিল সোজাসুজি চাপের গ্রাফে, তো সেখানে আমি দেখবো চাপটা কনস্ট্যান্ট আছে, সেক্ষেত্রে আমরা কি করে দেবো? পিডিপি বসিয়ে দেবো কৃতকার্য। যখন দেখবো টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, তখন আমরা সেখানে এটা বসিয়ে দেবো, এই ফর্মুলাটা, হয় ভিআই বাই ভিএ, ভিএফ বাই ভিআই এটা, নাহলে পিআই বাই পিএফ, এই ফর্মুলাটা বসিয়ে দেবো। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করতে পারি? এইভাবে আমরা বসিয়ে দিতে পারি। এবার জিনিসগুলোকে একটু অ্যাপ্লিকেশনে আনা যাক। অ্যাপ্লিকেশন মানে এবার আমাদেরকে কিছুটা প্রবলেমে আনা যাক। দেখো, প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে লাস্ট ইয়ারের কোশ্চেন। এ গিভেন কোয়ান্টিটি অফ গ্যাস ইজ টেকেন ফ্রম এ টু সি ইন টু ওয়েজ। এ থেকে সি এতে যাচ্ছে দুটো উপায়ে, একটা হচ্ছে ডিরেক্টলি ফ্রম এসি, এ থেকে সি এ ডিরেক্টলি এসছে, আর একটা প্রসেস হচ্ছে এ বি অ্যান্ড দেন ফ্রম বিসি। প্রথমে এ থেকে বি এ এসছে, তারপর বি থেকে সি এ গেছে, দুটো প্রসেসে গেছে। ওয়ার্ক ডান অ্যান্ড হিট অ্যাবজর্বড অ্যালং দ্য ডিরেক্ট পাথ এসি। আচ্ছা, ওয়ার্ক ডান, এসি পথের ওয়ার্ক ডান 200 জুল। এসি পথের হিট অ্যাবজর্ব কত? হিট অ্যাবজর্ব এসি পথের কত?
280 জুল। এবার আমাকে কি বলেছে, ওয়ার্ক ডান অ্যান্ড হিট অ্যাবজর্ব অ্যালং দ্য ডিরেক্ট পাথ এসি ইজ 200 জুল, 280 জুল, ঠিক আছে। ইফ দ্য ওয়ার্ক ডান অ্যালং দ্য এবিসি ইজ 80 জুল, আচ্ছা, ওয়ার্ক ডান ইন এ বি সি পথের 80 জুল হচ্ছে ওয়ার্ক ডান, মানে এ বি সি পথের ওয়ার্ক ডান কত, 80 জুল। তাহলে আমাকে বলেছে যে হিট অ্যাবজর্বড অ্যালং দ্য পথ এবিসি, হিট অ্যাবজর্ব কত হয়েছে, এবিসি পথের হিট অ্যাবজর্ব কত হয়েছে, কি করে বের করবো আমরা? আচ্ছা, যদি আমরা একটা জিনিস এখানে একটু ক্লিয়ার থাকা দরকার, দুজনের দেখো স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট সমান, দুটো পথ দিয়ে যাচ্ছে, তাদের ইন্টারনাল এনার্জিগুলো কি হবে? ডিইউ যেটা করছিলাম ইন্টারনাল এনার্জি, সেটা তো তাদের ভিন্ন পথে যাক না কেন, তাদের শুরু এবং অন্তিম যে গন্তব্য সেটা কিন্তু সমান, তাই তাদের কি হয়ে যাবে, ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ যে শক্তি, ইন্টারনাল এনার্জি অভ্যন্তরীণ শক্তিটা সেম থাকবে, ঠিক আছে, তাকে যে পথ দিয়েই নিয়ে যাওয়া হোক না কেন। তাহলে এখানে আমি প্রথম ক্ষেত্রে এসি পথের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এসি পথের ক্ষেত্রে। আচ্ছা, ডি কিউ কত, 280, ডিইউটা জানি না, ডিডাব্লিউটা 200, আচ্ছা ইন্টারনাল এনার্জিটা কত বেরিয়ে গেছে, 80 জুল। তাহলে এই পথের এ থেকে সি, এসি পথের আমার ইন্টারনাল এনার্জিটা বেরিয়ে গেছে 80 জুল, তাহলে এবিসি পথের ইন্টারনাল এনার্জিটাও তো হবে, কত হবে, 80 জুল, সেম পথ, আচ্ছা সরি সেম গন্তব্যস্থল, সেম উৎপত্তি স্থল। এবার আমি দেখতে পাচ্ছি কি ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, আচ্ছা ডিইউ কত, 80, ডিডাব্লিউ কত, 80, 160 জুল, ব্যাস এই হয়ে গেল আমাদের অ্যান্সার। সোজা কোশ্চেন ছিল, আমাদেরকে শুধু এতটুকু জানতে হতো যে পথেই যাক না কেন, যদি তাদের উৎপত্তি আর গন্তব্যস্থল একটাই হয়, আমি যে পথ দিয়েই যাই আমার কিন্তু ইন্টারনাল এনার্জিগুলো কিন্তু সেম থাকবে প্রত্যেকটা পথের জন্য, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পথের জন্য, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলেছে, টোটাল ওয়ার্ক ডান বাই দ্য প্রসেস, দারুণ অঙ্ক, পুরো প্রসেসের কতটা ওয়ার্ক ডান, কতটা কৃতকার্য লেগেছে। আমি তোমাদেরকে দুটো প্রসেসে দেখাবো অ্যাকচুয়াল কিভাবে হয়। দেখো এই গ্রাফটা আমাদেরকে দিয়ে দিয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি, নাম দিয়ে দিই প্রত্যেকটার, এ বি সি ডি, টোটাল 4টে পথ আছে, এ বি বিসি সিডি ডিএ। এবি পথের ক্ষেত্রে আমি দেখছি, এবি ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে, ওয়ার্ক ডান অ্যালং এবি। এবি পথের ক্ষেত্রে দেখো চাপটা চেঞ্জ হচ্ছে এখান থেকে এখান, মানে P1 থেকে 2P1 এ গেছে, তখন 2P1 মাইনাস P1, P1 চেঞ্জ হচ্ছে, চাপটা, আয়তন কিছু চেঞ্জ হচ্ছে কি, আয়তন তো V1ই আছে, তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হয়ে যাবে, P ইন্টু ডিভি, মানে আয়তনের চেঞ্জ কিছু হচ্ছে না, এখানে V1ই আছে, তাহলে P ইন্টু 0, কোনো আয়তনের পরিবর্তন নেই, মানে কোনো কৃতকার্য নেই। পথ বিসি, বিসি পথের ক্ষেত্রে কি হবে, দেখো আমাদের কাছে 2P1 রয়েছে, চাপ, ডিভি আয়তনের পরিবর্তন কত হবে, আয়তন পরিবর্তন কত হচ্ছে, ভিএফ মাইনাস ভিআই, মানে 2V1 মাইনাস V1 ইকুয়াল টু 2P1 ইন্টু V1, বিসি পথ। আচ্ছা সিডি পথ, সিডি পথে কত হচ্ছে আমার, সিডি পথে দেখো সেম, 3V1টা কনস্ট্যান্ট রয়েছে, P1টা চেঞ্জ হচ্ছে, তাহলে কৃতকার্য শূন্য। আচ্ছা ডিএ পথ কত হচ্ছে, ডিএ পথে, ডিএ পথে কত হচ্ছে, ডিএ পথে আমি দেখো P1 হচ্ছে আমার চাপ, এবং আমার আয়তন পরিবর্তন কত, 1 মিনিট, বিসি পথের ক্ষেত্রে সরি 3V1 ছিল এটা না, 3V1 মাইনাস V1 ছিল, তাহলে এটা 2 বেরোতো, তাহলে এটা 4 হতো, 4P1 V1 হতো এটা, ঠিক আছে, এটা 4P1 V1 হতো। এবার ডিএ পথটা আমি দেখছি, ডিএ পথের ক্ষেত্রে আমি পাচ্ছি P1 হচ্ছে চাপ, আয়তন পরিবর্তন কত, V1 মাইনাস 3V1, অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন,
ইকুয়াল টু কত পাচ্ছি -2 P1V1। তাহলে মোট কৃতকার্য কত হয়ে যাবে সব কটা পথের জন্য? সব কটা পথ যোগ হয়ে যাবে একসাথে। তাহলে এবি পথ, বিসি পথ, সিডি পথ, ডিএ পথ সব কটা যোগ করে ওয়ার্ক ডান কত পাবো আমি? 4P1V1 প্লাস 0 0 -2P1V1 ইকুয়াল টু 2P1V1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। টোটাল কৃতকার্যটা কত বেরিয়ে যাবে? 2P1 × V1। এটা হয়ে গেছে প্রসেস 1। এবার প্রসেস 2টা লক্ষ্য করো কি। প্রসেস 2 দেখো, আমরা বলেছিলাম যদি গ্রাফের তোমার এক্স এবং ওয়াই অক্ষকে গুণ করো, অর্থাৎ ভেতরে যদি ক্ষেত্রফলটা আমরা বার করতে চাই, সেই ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? কৃতকার্য মানে দুটো গুণ করে যে টার্মটা আসে তার সাথে সমান হয়ে যাবে। পি ইন্টু ভি যদি গুণ করি আমরা, পি ইন্টু ডিভি, এ যদি চেঞ্জ গুণ করি, আমরা কি কৃতকার্য পাবো? ভিতরের ওয়ার্ক ডানটা পাবো। অর্থাৎ এর যে ক্ষেত্রফলটা রয়েছে না, এর ক্ষেত্রফলটা কি দেবে? এটা দেবে ওয়ার্ক ডান। সব সময় মনে রাখবে পি ভি গ্রাফের এরিয়া কি দেয়? কৃতকার্য বা ওয়ার্ক ডান দেয় আমাদেরকে। তাহলে এরিয়াটা বের করা খুব সোজা। কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, কত? এটা কত হচ্ছে 2V1 আর কত হচ্ছে এটা P1। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 2P1V1। বাহ, কত সহজ সহজ হয়ে গেল না? এবারে পজিটিভ হবে কি নেগেটিভ হবে কিভাবে বুঝবো? এটাও বোঝার উপায় রয়েছে। যে সাইকেলে ঘুরছে সেটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এটা দেখো এই সাইকেলে ঘুরছে, অর্থাৎ ক্লক ওয়াইজ ঘুরছে। যদি ক্লক ওয়াইজ ঘোরে চক্র, তাহলে ওয়ার্ক ডান কি হয়ে যাবে? ওয়ার্ক ডান হয়ে যাবে পজিটিভ। যদি তোমার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলে ওয়ার্ক ডান হয়ে যাবে তোমার নেগেটিভ। এটা যেন মাথায় থাকে। তো ক্লক ওয়াইজ ঘুরলে আমাদের ওয়ার্ক ডান হয়ে যায় পজিটিভ, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলে আমাদের ওয়ার্ক ডান হয়ে যায় নেগেটিভ। আচ্ছা, নেক্সট সলিউশনে কোশ্চেন আসা দেখ, ফাইন্ড দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য প্রসেস। এই পুরো প্রসেসে আমাদের ওয়ার্ক ডানটা চেয়েছে, এটা টি, এটা পি। এবার কিভাবে বার করব? এটা তো পিভি এর কোনো গ্রাফ না যে ভেতরের ক্ষেত্রফলটা বার করে নিলে হয়ে যাবে। এটা তো পি আর টি এর গ্রাফ। তাহলে টোটাল ওয়ার্ক ডান কিভাবে বার করবো আমরা? আবার দেখো এখানে দেখো পিভি দিয়ে নেই, আর টি দিয়ে রয়েছে অ্যান্সার। কিভাবে বার করব? দেখো প্রত্যেকটা পয়েন্টের নাম দাও, এ বি সি ডি। এ পয়েন্টের আমি আয়তনটা বার করছি, কত বেরোবে? P1V1 ইকুয়াল টু হচ্ছে পিভি ইকুয়াল টু আর টি আমরা জানি, বা ভি ইকুয়াল টু আর টি বাই পি। তাহলে এ পয়েন্টের আয়তনটা কত হয়ে যাবে? আর টি জিরো বাই পি জিরো। ঠিক আছে, ভিবি বি পয়েন্টের কত হবে? আর টি জিরো 3P0। এখানে আয়তন 3P0 বিএতে। আচ্ছা, ভিসি এতে কত পাচ্ছি আমি? ভিসি এতে আর ইন্টু 3T0। দেখো এর টেম্পারেচার কত? 3T0 বাই হচ্ছে P0 কত? 3P0 কেটে গেল, অর্থাৎ আর T0 বাই P0। ভিসিটা ভি এর সাথে সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, ভিডি ডি পয়েন্টে কত পাচ্ছি? আর 3T0 বাই P0, অর্থাৎ 3RT0 বাই P0। চারটে পয়েন্টে আমরা আয়তন পেয়ে গেলাম। চারটে পয়েন্টে আমাদের কি হয়েছে? আয়তন পেয়ে গেছি আমরা। এবার দেখো কিছু জিনিস, চারটে প্রসেস যে হচ্ছে, এবার তুমি বলবে এই তো আয়তন পেয়ে গেছি, তাহলে ভেতরের ক্ষেত্রফলটা বার করলেই তো হয়ে যাবে। কিন্তু না, একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রক্রিয়াটা হচ্ছে, আচ্ছা এর থেকে বি যে প্রক্রিয়াটা হচ্ছে, এটা কি প্রক্রিয়া? এই যে প্রসেস, এটা কি প্রসেস? এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া। দেখো T0 কনস্ট্যান্ট রয়েছে এবিতে। আবার বিসি প্রক্রিয়া, বিসি প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? বি থেকে সি, চাপ সি রয়েছে, কিন্তু কি হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি? তার আয়তন কি হচ্ছে? বি থেকে সিতে, বি থেকে সি এতে আর T0 বাই 3 থেকে এত, মানে হচ্ছে কি ডিফারেন্স হচ্ছে তোমার কি আয়তনের পরিবর্তন করছে। তাহলে এটা কি ধরনের প্রক্রিয়া? এটা হচ্ছে আইসোবারিক প্রক্রিয়া, অর্থাৎ স্থির চাপ প্রক্রিয়া। P0টা তো স্থির রয়েছে। আবার সেম ভাবে সিডি যেটা হচ্ছে সেটা হচ্ছে আইসোথার্মাল প্রক্রিয়া, আবার ডিএ যেটা হচ্ছে সেটা হচ্ছে আইসোবারিক প্রক্রিয়া।
তো এতগুলো প্রক্রিয়া রয়েছে। এবির ক্ষেত্রে আমি কৃতকার্যটা বের করছি, দেখো ওয়ার্ক ডান কিভাবে বার করছি এবির ক্ষেত্রে। এবির ক্ষেত্রে কি হয়ে যাবে আমাদের ওয়ার্ক ডানটা? এবিটা কি প্রসেস গো? এবিটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের কৃতকার্য মনে আছে? কি হয় আইসোথার্মাল প্রসেসের? আরটি। আচ্ছা এবির টি হচ্ছে T0 ln ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। মনে পড়ছে কৃতকার্যটা? নাহলে একটু রিভার্স করে দেখো কত ছিল। তাহলে RT0 ln ভি ফাইনাল এ থেকে বি এতে, তার মানে হচ্ছে ভি ফাইনাল কি বি এর কত রয়েছে RT0 বাই 3P0 বাই ভি ইনিশিয়াল এ পয়েন্টে কত RT0 বাই P0 কেটে যাবে মাইনাস RT0 ln 3 একের 3 হচ্ছে, সেটা হচ্ছে 3⁻⁻1 করে ln এর বাইরে নিয়ে চলে আসতে পারি আমরা ln 3। এবার দেখো এই দুটো অপশন তার মানে কাটা হয়ে গেল, ln দিয়ে তো কিছু একটা আসবে, এই দুটোর মধ্যে একটা হতে পারে ln 3 দিয়ে। এবি প্রসেস হয়ে গেল। বিসি প্রসেসটাতে কি হবে? বিসি প্রসেসটা দেখো তোমার হচ্ছে আইসোবারিক প্রসেস, স্থির চাপ প্রসেস। সেক্ষেত্রে কি হবে পি ইন্টু ভি, এখানে পি কত 3P0, বিসিতে 3P0 ইন্টু ভি ডিভি। ডিভিটা কত? ভি এর পরিবর্তন কত হচ্ছে ভিসি মাইনাস ভিবি। ভিসি কত RT0 বাই P0। আচ্ছা ভিসি মাইনাস ভিবি, ভিবি কত হচ্ছে RT0 বাই 3P0। আচ্ছা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 3P0 ইন্টু ইন্টু তোমার নিচেতে কত থাকবে RT0 বাই P0 কে কমন নিলে ইন্টু কত পড়ে থাকবে 3 মাইনাস 1 বাই 3, মানে হচ্ছে 2 এর 3 পড়ে থাকবে। 3 কেটে গেল আমাদের, P0 কেটে গেল, কত পড়ে রইল আমাদের কাছে 2RT0। এটা হচ্ছে বিসি প্রসেস হলো। এবার আমাদেরকে সিএ প্রসেস বার করতে হবে, সেম প্রসেস, সরি সিএ না সিডি প্রসেস। সিডি প্রসেস যখন বের করব আমরা, সিডি প্রসেসে ওয়ার্ক ডান কি হয়ে যাবে সেম RT0। এবার এর RTটা কত দেখো, টেম্পারেচার কত হচ্ছে 3T0 ln ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল ইকুয়াল টু RT0 ln ভি ফাইনাল কত ভিডি, ভিডি কত বেরিয়েছিল 3RT0 বাই P0, 3RT0 বাই P0 বাই ভিআই মানে হচ্ছে সি, ভিসি কত আছে ভিসি তোমার রয়েছে RT0 বাই P0, RT0 বাই P0। এটা কেটে গেল, কত পড়ে রইল আমাদের কাছে 3RT ln 3 সিডি প্রসেস। এবার ডিএ প্রসেস, সেম ভাবে ডিএ প্রসেসটা কি? ডিএ প্রসেসটা হচ্ছে আমাদের আইসোবারিক প্রসেস, যেটা হচ্ছে P0 ইন্টু ডিবি হবে আমাদের অ্যান্সার। এবার P0, এবার হচ্ছে আয়তন পরিবর্তন কত হচ্ছে আমাদের ভিএ মানে হচ্ছে RT0 বাই P0, ভিএটা হচ্ছে RT0 বাই P0 মাইনাস ডিটা কত আমাদের কাছে দেখো, ডিটা কত ভিডিটা কত বেরিয়েছে 3RT0 বাই P0, 3RT0 বাই P0 আমাদের কাছে কেটে যাবে, কত পড়ে থাকবে -2RT0 বাই P0। এই হয়ে গেল আমাদের চারটে প্রসেসে কৃতকার্য। তাহলে টোটাল যে ওয়ার্ক ডান সেটা কত হয়ে যাবে এবি প্রসেসে, বিসি প্রসেসে, সিএ প্রসেসে এবং ডিএ প্রসেসে, সরি সিডি প্রসেসে আর ডিএ প্রসেসে। আচ্ছা টোটাল সবকটা কত হচ্ছে? এবি প্রসেসে কৃতকার্য কত বেরিয়েছিল দেখো, এবি প্রসেসে বেরিয়েছিল -RT0 ln 3, তাহলে -RT0 ln 3। আচ্ছা তারপরে হচ্ছে পরবর্তী প্রসেস বিসি প্রসেসে কত বেরিয়েছিল 2RT0, বিসি প্রসেসে বেরিয়েছিল 2RT0। আচ্ছা সিডি প্রসেসে বেরিয়েছিল 3RT0 ln 3, আর ডিএ প্রসেসে বেরিয়েছিল -2RT0 2RT0, P0 তো কেটে যাবে উপর নিচে, 2RT0 বেরিয়েছিল আমাদের অ্যান্সার।
এবার দেখো আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, 2r t0 কেটে গেল, r t0 ln 3, আর এখানে হচ্ছে 3r t0 ln 3, কত হয়ে যাবে তাহলে 2r t0 ln 3, এইটা হয়ে যাবে মোট ওয়ার্ক ডান। তাহলে 2r t0 ln 3 আমাদের আসছে অ্যান্সার, হ্যাঁ আছে 2r t0 ln 3। অঙ্কটা দেখে মনে হচ্ছে বড়, আর সত্যিই বড় অঙ্কটা, কিন্তু এই যে চারটে প্রসেস আছে, এই চারটে প্রসেসের যে কোনো প্রসেস তোমাকে দিয়ে দিতে পারে পরীক্ষাতে। আমি চারটেই দিয়ে করিয়ে রাখলাম, যেটা তোমাদের কাছে ভালোভাবে হয়তো মনে থাকবে চারটে প্রসেস করালে। এই ধরনের অঙ্কগুলো দেখো কি বলেছে, টোটাল হিট ইজ গিভেন টু দ্য প্রসেস ইজ 5 জুল। টোটাল হিট কত দিয়েছে তাকে, 5 জুল মতো সরবরাহ করেছে। টোটাল ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইন সিএ পথ, সিএ পথের মোট ওয়ার্ক ডানটা কত হবে জানতে চেয়েছে। দেখো এখানে সবকটার নাম দিয়ে দাও, এ বি সি। এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এটা তো ভি মানে হচ্ছে আয়তন, আর এটা হচ্ছে চাপ। এই পথটাতে তোমার যে কোনো একটা দিকে অ্যারো দিয়ে দাও, বি এ পথটাতে কোনো কৃতকার্য হবে কি, বি এ পথটাতে ওয়ার্ক ডান হবে 0। কেন 0 হবে, কারণ দেখো আয়তনটা স্থির রয়েছে এখানে, এই পথটাতে কোনো ওয়ার্ক ডানই হচ্ছে না। আর একটা পথ রয়েছে যেটাতে হচ্ছে বিসি পথ বা সিবি পথ, সিবি পথের মোট ওয়ার্ক ডান কত, সিবি পথের মোট ওয়ার্ক ডান হচ্ছে তার আন্ডারে যে ক্ষেত্রফলটা, তার আন্ডারে যে ক্ষেত্রফলটা গোটাটা হয়ে যাবে এই বিসি পথের তোমার সিবি পথের তোমার কৃতকার্য ওয়ার্ক ডান, সেটা কত হয়ে যাবে আমাদের কাছে। দেখো পুরো এইটা একটা হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজের হচ্ছে 1 ইন্টু হচ্ছে 10, 10 জুল হয়ে যাবে তোমার কৃতকার্য। এবার আমরা জানি মোট কৃতকার্য ধরে নিচ্ছি, ডাব্লু সিএ পথের মোট কৃতকার্য হচ্ছে WCF, এটা ধরে নিলাম। তাহলে টোটাল যে কৃতকার্য, টোটাল ওয়ার্ক ডানটা DW ইকুয়াল টু কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার WCB প্লাস WCA প্লাস WBA। WCB কত, WCBটা হচ্ছে তোমার 10 প্লাস WCA, WBAটা আমরা করে দিয়েছিলাম 0, কারণ হচ্ছে এটা আয়তন কিছু চেঞ্জ হচ্ছে না এতে, এই প্রসেসে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়ে গেছে আমাদের ডিকিউ, টোটাল টোটাল ওয়ার্ক ডান, এটা হয়ে গেছে আমাদের ডিডাব্লিউ, ডিডাব্লিউটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান। এবার আমাদের কাছে বলেছে যে 5 জুল পর্যন্ত তার তোমার হিট সরবরাহ করা হয়েছে গ্যাসেতে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি একটা সাইক্লিক প্রসেস, এই সাইক্লিক প্রসেসে যেখান থেকে শুরু সেখানেই শেষ। তাহলে তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ একই পথ ধরে ঘুরে আসছে, তো তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হয়ে যাবে, 0। তাহলে ডিইউটা আমি দেখতে পাচ্ছি তার 0। তাহলে আমি প্রথম গতিসূত্র অনুসারে বসাতে পারি ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস ডিইউ, ডিইউটা 0 হয়ে যাচ্ছে। ডিডাব্লিউ কত বেরিয়েছে আমার 10 প্লাস WCA, বা ডিকিউ এর জায়গায় 5 বসিয়ে দিই, WCAটা আমাদের কত বেরিয়ে দিয়েছে -5 জুল। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। টোটাল 5 জুল মতো কার্য, যেটা হচ্ছে তোমার ইন্টারনাল যে এজেন্ট আছে সে করেছে বলে এটা নেগেটিভ কৃতকার্য বেরিয়েছে। তাহলে 5 জুল মতো কার্যকে ইন্টারনাল কোনো এজেন্ট করেছে কার্যটা, তাহলে 5 জুল হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। তো এই প্রবলেমটা গেল আমাদের। এবার আছে নেক্সট প্রবলেমে, দেখো টোটাল হিট অ্যাবজর্ব বাই দ্য প্রসেস। এই যে থার্মোডাইনামিক্স যে চ্যাপ্টারটা, এটা যথেষ্ট বড় চ্যাপ্টার এবং যথেষ্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে যত ধরনের প্রবলেম হতে পারে অ্যাটলিস্ট আমাদের দেখে রাখা উচিত, এক্সাম্পলগুলো দেখে রাখা উচিত। খুব একটা শক্ত হয় না, এক্সাম্পলগুলো ভালোভাবে দেখলে আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যায়। এটা একটু করার চেষ্টা করো। কি বলেছে দেখো, টোটাল হিট অ্যাবজর্ব বাই দ্য প্রসেস, একটা প্রসেস চলছে, একটা সাইক্লিক প্রসেস চলছে। এই প্রসেসে টোটাল হিট অ্যাবজর্ব কতটা ডিকিউ অ্যাবজর্ব হয়েছে সেটাকে বের করতে বলেছে। সেম সাইক্লিক প্রসেস, ডিউটা 0 বেরোচ্ছে, তাহলে ডিকিউ যেটা হবে সেটা কি হবে, ডিডাব্লিউর সাথে সমান হবে, তো কৃতকার্যের সাথে সমান হবে। এবার এই দেখো পিভির একটা গ্রাফ, এটা পি হবে, পিভির একটা গ্রাফ রয়েছে, সেই গ্রাফের আমাকে কৃতকার্য বার করতে বলেছে। ভেরি সিম্পল, ভেতরের শুধুমাত্র ক্ষেত্রফলটা আমাদেরকে বের করে নিতে হবে, এরিয়া, একটু আগেই দেখালাম ওয়ার্ক ডান হয়ে যাবে এরিয়াটা। এবার এরিয়াটা কিভাবে বের করব,
আচ্ছা, এরিয়াটা বের করবো হচ্ছে আমার, এটা হচ্ছে রেডিয়াস ধরে নিচ্ছি। রেডিয়াসটা কত হবে বলো? রেডিয়াসটা হবে এইটুকু থেকে এইটুকু দূরত্ব কত, তার ডায়ামিটার কত, 30 মাইনাস 10 ইকুয়াল টু 20 ডায়ামিটার। তাহলে রেডিয়াস কত হয়ে যাবে? 10। ডায়ামিটারের অর্ধেক, তাই না? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে এর যে ক্ষেত্রফলটা কত হচ্ছে? পাই আর স্কোয়ার, মানে 3.14 ইন্টু 10 তার হোল স্কোয়ার, 314 জুল। পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো এটা হচ্ছে কি একটা ক্লকওয়াইজ, এটা কি কি হচ্ছে, একটা ক্লকওয়াইজ প্রসেস চলছে। তাহলে ক্লকওয়াইজ চলে কি জানি আমরা, ওয়ার্ক ডানটা পজিটিভ হয়। তাহলে 314 জুল আমাদের অ্যান্সার চলে আসবে এখানে। বোঝা গেছে প্রত্যেকের? আচ্ছা, পরবর্তী দেখা যাক কি রয়েছে। আচ্ছা, এবার কিছু সালের কোশ্চেন রয়েছে, সেগুলোকে একটু আমাদেরকে চোখ রাখতে হবে সালের কোশ্চেনগুলোতে, সেগুলো কিভাবে আসছে। আচ্ছা দেখো, আমাদেরকে বলেছে কনসিডার এ থার্মোডাইনামিক প্রসেস, একটা প্রসেস হচ্ছে, থার্মোডাইনামিক্যালি একটা প্রসেস হচ্ছে, হোয়ার দ্য ইন্টারনাল এনার্জিটা ইউ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এপি স্কোয়ার ইন্টু ভি। এবার বলেছে ইফ দ্য প্রসেস ইজ পারফর্ম অ্যাডিয়াবেটিক্যালি, বা যখনই বলে দিয়েছে আমাকে অ্যাডিয়াবেটিক্যালি, তার মানে আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়া, তাপ কিছু বাইরে আসেনি ভিতরে যায়নি, ডিকিউটা সরাসরি প্রথমেই আমরা জিরো করে দেবো, অ্যাডিয়াবেটিক প্রসেস একটা। দেন হুইচ অফ দি ইকুয়েশন ইজ কারেক্ট, কোনটা ঠিক এর মধ্যে জানতে চেয়েছে। জানি, দেখো প্রথমে দেখে কোয়েশ্চেনগুলোকে বোঝা যাবে না যে কিভাবে অ্যাপ্রোচ করব, কারণ এই ধরনের কোয়েশ্চেন তোমরা ডাব্লিউবিজিতে এমন কোয়েশ্চেন পাবে যেগুলোকে তোমরা দেখোনি সামনে। কোয়েশ্চেনগুলোকে কিছুটা কিছুটা করে প্রোগ্রেস করতে করতে আমরা অ্যান্সারের দিকে চলে আসি। এবার যেভাবে হচ্ছে, মানে আমিও জানি না যে এটা কিভাবে করা যায়, কিন্তু কিভাবে করতে হবে এগুলোকে, যা কিছু আমাদের কাছে সূত্র রয়েছে সেই সূত্রগুলোকে আমাকে কিভাবে ইউজ করতে হবে সেগুলোকে আমাকে মাথায় নিয়ে আসতে হবে। যে আমাদের কাছে কি কি সূত্র আছে, প্রথমে ডিকিউটা জিরো আমি দেখিয়ে দিলাম। ডিকিউ যদি জিরো হয়ে যায়, আমি এখান থেকে দেখতে পাচ্ছি ডিইউ প্লাস ডিডাব্লিউ, সেটা তো জিরো হবে, প্রথম সূত্র থার্মোডাইনামিক্যালি। এবার ইউটা আমাদেরকে বলে দিয়েছে কত, ইউটা বলে দিয়েছে এ পি স্কোয়ার ইন্টু ভি। তাহলে ইউ এর জায়গায় আমরা কত বসাবো, এ পি স্কোয়ার ইন্টু ভি। আচ্ছা, ডিডাব্লিউটাকে কি করা যায়, পি ইন্টু ডিভি তো করাই যায়, কি তো করা যেত, পি ইন্টু ডিভি। আচ্ছা, এটা হচ্ছে দেখো পার্শিয়াল একটা ডেরিভেটিভ হচ্ছে, পার্শিয়াল ডেরিভেটিভ আশা করি তোমরা জানো, যেটা কনস্ট্যান্ট সেটাকে বাইরে বার করে নিই, ডি ইন্টু পি স্কোয়ার ইন্টু ভি। দেখো দুটো ভ্যারিয়েবল আছে, পিও ভ্যারিয়েবল, ভিও ভ্যারিয়েবল। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সলিউশন করবো এটাকে, প্রথমে দেখো, প্রথমে ভিটাকে কনস্ট্যান্ট ধরছি এবং পিটাকে ডেরিভেটিভ করছি, কত হবে 2p, ভিটা বেরিয়ে আসবে ইন্টু ডিপি, যেহেতু পিটাকে ডেরিভেটিভ করেছি। প্লাস হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, ভিটাকে ডেরিভেটিভ করব, পি স্কোয়ার ইন্টু ডিভি প্লাস পিডিভি ইকুয়াল টু জিরো। প্রত্যেকটাতে পি আছে, কমন নিয়ে আমি শূন্য করে দিতে পারি, তাহলে কত পড়ে থাকবে আমার কাছে, 2a ভি ডিভি ডিপি প্লাস হচ্ছে পি এ ইন্টু পি ডিভি ইকুয়াল প্লাস প্লাস পি ইন্টু ডিভি ইকুয়াল টু জিরো। ডিভি গুলোকে এক কাজে করো, 2a ভি ইন্টু ডিপি প্লাস এপি প্লাস পি হ্যাঁ ঠিক আছে, এপি প্লাস পি ইন্টু ডিভি ইকুয়াল টু জিরো। এটা হয়ে গেছে আমাদের কাছে ইকুয়েশন। আচ্ছা, এটাকে নেক্সট পেজে লিখে নিই, 2ap কত ছিল, 2a ভি ডিপি, 2a 2a ভি ডিপি ইকুয়াল টু মাইনাস কত আছে, এপি প্লাস পি ইন্টু ডিভি, এপি প্লাস পি ইন্টু ডিভি, এটা আছে আমাদের কাছে। এবার আমরা কি করব, দেখো ডিভি বাই নিচে নিয়ে চলে এলাম, পি কমন নিলে এপি প্লাস ওয়ান, সরি এ প্লাস ওয়ান হবে, আচ্ছা এখানে কিছু বোধহয় গন্ডগোল আছে, একটু দেখে নিই দাঁড়াও। যখন ডি দিয়ে ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট থাকছে পি স্কোয়ার ইন্টু ভি, 2p ইন্টু ভি ডিপি আর প্লাস হচ্ছে পি স্কোয়ার ইন্টু ডিভি প্লাস পি ডিভি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তারপরের লাইনে হচ্ছে আমাদের কি, এখান থেকে পিটা যদি সরিয়ে দিই আমরা, 2a ইন্টু ভি ইন্টু ডিপি প্লাস হচ্ছে এ ইন্টু পি ইন্টু ডিভি। আচ্ছা, এই পিটাকে তো সরাতে হবে তাই না, এখানে ভুলটা হয়ে গেছে, একটা পি এর
ভুল হয়ে গেছে, এটা ডিভি পড়ে থাকবে শুধু আমাদের কাছে। তাহলে এপি প্লাস ওয়ান পড়ে থাকবে এখানে। এখানে কত পড়ে থাকবে আমাদের? এপি প্লাস ওয়ান ইন্টু ডিভি। এবার ঠিক আছে ইকুয়েশন, তাহলে এখানে কত পড়ে থাকছে? এপি প্লাস ওয়ান, এপি প্লাস ওয়ান ইন্টু ডিভি। আচ্ছা এবার দেখো, ডিপি বাই এপি প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ডিভি বাই কি হলো আমাদের কাছে? টু এ ইন্টু ভি। এবার এটাকে এদিকে নিয়ে চলে এলাম, কারণ ওদিকে আমার দরকার নেই। ডিপি বাই এপি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এ, এটা তো কনস্ট্যান্ট, ডিভি বাই ভি ইকুয়াল টু জিরো। প্রত্যেকটাকে আমি কি করে দিলাম? ইন্টিগ্রেশন করে দিলাম, এবং এই দিকটাও ইন্টিগ্রেশন করে দিচ্ছি। কত পাবো আমরা? আমরা দেখতে পাচ্ছি এখানে এলএন এপি প্লাস ওয়ান বাই এ নিচে পাচ্ছি। আর কি পাবো দেখো, আর আমরা পাবো ওয়ান বাই টু এ এলএন ভি ইকুয়াল টু কি দাঁড়াবে আমাদের কাছে? এলএন সি। কারণ ওটা যেহেতু আমাদেরকে ইন্টিগ্রেশন তোলার পর একটা এলএন শুধু শুধু পড়ে থাকবে, তার ধরুন আমরা একটা এলএন সি লিখে দিলাম কনস্ট্যান্ট, যাতে তোলা যায়। এবার আমাদের কাছে দেখতে পাচ্ছি এটাকে ওইদিকে গুণ করে দাও, কারণ ওটা সি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। এলএন এপি প্লাস ওয়ান প্লাস এলএন কত? ওয়ান বাই টু পড়ে রয়েছে, ভি টু দি পাওয়ার হাফ, ওয়ান বাই টুটা ভেতরে ঢুকে গেল, এ এলএন সি, বা এটা পুরোটাই এলএন সি লিখতে পারো কনস্ট্যান্ট হয়েছে। এবার দেখো দুটো তো গুণ হয়ে যাবে এলএন যোগ থাকলে, এপি প্লাস ওয়ান ইন্টু ভি টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু এলএন সি বেরিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এলএন গুলোকে যদি তুলে দিই, কি থাকছে আমাদের কাছে? এপি প্লাস ওয়ান ইন্টু ভি টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু কি? সি কনস্ট্যান্ট, দুদিকে স্কোয়ার করে দাও, ভি ইন্টু এপি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, মানে ভি ইন্টু এপি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। তাহলে ভি ইন্টু এপি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এইভাবে প্রোগ্রেস করতে করতে জিনিসগুলো চলে আসবে। যদিও পরীক্ষা হলে এতটা টাইম থাকে না তোমাদের, টাইম তোমাদেরকে বাঁচিয়ে নিতে হয়, খুব তাড়াতাড়ি কাজ করতে হয় তোমাদেরকে পরীক্ষা হলে, এতখানি টাইম তোমরা পাবে না। আচ্ছা এবার এই কোশ্চেনটা কি বলেছে একটু দেখে নাও, ঝটাপট একটু দেখে নাও। বলেছে ওয়ান মোল অফ এ ডায়াটমিক আইডিয়াল গ্যাস আন্ডারগোজ এ প্রসেস শোন ইন পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রামে দেখিয়েছে একটা প্রসেসে গেছে, দ্য টোটাল হিট গিভেন টু দ্য গ্যাস, টোটাল হিট কতটা দেয়া হয়েছে। প্রসেসটা কি হয়েছে দেখো, এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে এখানে এসছে, এটা ডট লাইন কিন্তু, হ্যাঁ এই প্রসেসটা এখান থেকে ব্যাস এখানে এসছে। তার মধ্যে বলে দিয়েছে এটা আইসোথার্মাল প্রসেস, মানে এটা এখানে যে তাপমাত্রা হবে সেই তাপমাত্রাটা এখানে গোটাতে থাকবে, এটা আমাদেরকে বলে দিয়েছে। আচ্ছা আমি কি দেখতে পাচ্ছি যে পিভি ডায়াগ্রামের মধ্যে টোটাল হিট কতটা দিয়েছে সেটা কিভাবে পাবো? ধরা যাক ডিকিউ ইকুয়াল টু, আমি এ বি প্রসেসের ক্ষেত্রে দেখছি, এ বি প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, আর টি, এটা দেখো এটা হচ্ছে তোমার জিরো, তার মানে ওয়ার্ক ডানটা কত হয়ে যাবে? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিডাব্লিউটা তো জিরো হয়ে যাচ্ছে এবি প্রসেসের ক্ষেত্রে, তাই না? কারণ এবি প্রসেসটা দেখো এটা হচ্ছে আইসোকোরিক প্রসেস, মানে ভিটা সেম আছে, এর আয়তন সেম আছে, তাহলে কোনো কৃতকার্য হচ্ছে না। ডিকিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ডিইউ দাঁড়াচ্ছে। আবার পরে যে আমরা দেখবো ইন্টারনাল এনার্জি ডিইউটা কত হয়? সিভি ডিটির সাথে সমান হয়, মানে হচ্ছে টেম্পারেচার যে চেঞ্জ সিভি ইন্টু ডিটি, টেম্পারেচারের চেঞ্জের সাথে সেটা সমান হচ্ছে। এবার আমাদেরকে বলে দিয়েছে ডায়াটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস মানে হচ্ছে তার সিভি এর মান, মানে কনস্ট্যান্ট ভলিউমে তার স্পেসিফিক হিটটা হয়ে যায় 5/2 ইন্টু আর, তাহলে ইকুয়াল টু 5/2 আর ইন্টু টি, তার এখানে যা টেম্পারেচার ডিফারেন্স আমি দেখে নিলাম, এটা হচ্ছে ডিকিউ। আবার হচ্ছে তোমার কোন প্রসেস আছে? বিসি প্রসেস, বিসি প্রসেসের ক্ষেত্রে, বিসি প্রসেসটাতে আমি দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, এখানের যে তোমার ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ হবে, ডিকিউ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের? ডিইউ প্লাস ডিডাব্লিউ একটা রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আইসোথার্মাল একটা প্রসেস, তাহলে আইসোথার্মাল যদি প্রসেস হয় এটা জিরো হয়ে যাবে, কারণ ডিটি তো জিরো, সিবিডিটি জিরো, তাহলে ডিকিউটা কত পড়ে থাকছে আমাদের কাছে? ডিডাব্লিউ, অর্থাৎ কৃতকার্যের পরিবর্তন। এবার এই কৃতকার্যটা কি? এটা একটা আইসোথার্মাল প্রসেস,
এটা আইসোথার্মাল প্রসেসের কৃতকার্য মনে পড়ছে, আর টি যা টেম্পারেচারটা হয় সেখানে, ইন্টু এলএন ভি ফাইনাল কত, 2v0 বাই ভি ইনিশিয়াল কত, v0 ইকুয়াল টু আর টি এলএন 2। এখানে একটা জিনিস একটু তফাৎ থাকছে, যে হচ্ছে টি এর মানটা আমরা জানি না, যে বি এতে টি কত, এখানে টি ডিফারেন্সটা কত, সেটা তো আমরা জানি না। এটা তো ডিটি ছিল, তাই না? এটা তো টেম্পারেচার ডিফারেন্স ছিল, তাহলে কত হবে এটা? আমরা একটা জিনিস জানি, পি ভি ইকুয়াল টু আর টি হয়, অর্থাৎ পি কিন্তু ভ্যারিজেস হয় টি এর সাথে, অর্থাৎ এটা যদি 2p হয় তাহলে কিন্তু টিটাও 2t হবে। তাহলে এখানে p0 হলে এটাও t0 হবে, এখানে 2p0 হলে এটাও কিন্তু 2t0 হবে। সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি, সেটা জাস্ট আমরা রেখে দিয়েছিলাম। তাহলে এর থেকে বি প্রসেসের মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স ডিটি, এটার মান কত হয়ে যাবে, 2t0 মাইনাস টি0, মানে হচ্ছে t0 5 2 8 t0, তাই না? ডিটি মানে কত, 2t0 মাইনাস t0 টেম্পারেচার ডিফারেন্স। আচ্ছা, এবার যে টিটা পাচ্ছি আমরা, এখানে যে টি আর টি এলএন, এটা কোন প্রসেস, বিসি প্রসেসে, এটা একটা আইসোথার্মাল প্রসেস, তার মানে এখানে যা টেম্পারেচার 2t0 সেটা পুরোটাতেই রয়েছে। তাহলে এই যে টি এর মান কত হয়ে যাবে, 2t0, মানে আর টি0 এলএন 2, এটা হয়ে যাবে আমাদের জিনিস। এবার দেখো এলএন 2 এর মান আমাদেরকে দিয়ে দিয়েছে কত, 0.7, 0.7 যদি বসাই তাহলে কত বেরোবে আমাদের কাছে, 1.4, গুণ করলে 2 আছে তো, 1.4 আর টি0। তাহলে টোটাল আমাদের কাছে কত পরিমাণে আমাদের কাছে ডিকিউ বা হচ্ছে কতটা আমাদের হিট দেবে আমাদেরকে, ডিকিউ ইকুয়াল টু 5/2 আর টি0 প্লাস হচ্ছে 1.4 আর টি0 বা 2.5 আর টি0 প্লাস 1.4 আর টি0 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 3.9 আর টি0। আবার আমরা জানি পিভি ইকুয়াল টু আর টি, তাহলে 3.9 p0 v0 করে দিতেই পারি, বা পি v0 যা খুশি, তাহলে এটা হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। এখানে 2-3টে জিনিস একটু একটু তোমরা পড়েছো কিন্তু তাও আর কি, জিনিসটা যেটা হচ্ছে গ্যাসের স্পেসিফিক হিট কত হয়, সেটা হচ্ছে সিবি হয় স্থির আয়তনে, স্থির চাপে সিপি হয়। তো সিবিটা হয়ে যায় 5/2 আর একটা ডাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সেটা 3/2 আর হয় সিভি এর মান। আর ডিইউ যেটা আমরা পাই সেটা সিভি ইন্টু ডিটি পাই। এই দুটো জিনিস আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। এই কোয়েশ্চেনটা কি বলেছে একটু দেখে নেওয়া যাক। কোয়েশ্চেনটা বলেছে ইন দ্য গিভেন ফিগার, একটা আমাদেরকে ফিগার একটা দিয়ে দিয়েছে, সেটাতে কি বলেছে, ওয়ান রিপ্রেজেন্ট আইসোবারিক প্রসেস। আচ্ছা, 1 নম্বরটা হচ্ছে কি আইসোবারিক, আইসোবারিক মানে কি হচ্ছে ডিপিটা 0 হবে, বা তার কৃতকার্য ডাব্লুটা কি হয়ে যাবে, পিডিপি, ঠিক আছে। 2 নম্বর রিপ্রেজেন্ট আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল মানে হচ্ছে ডিটিটা 0 হয়ে যাবে। আর 3 নম্বরটা রিপ্রেজেন্ট অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে 3 নম্বরের ক্ষেত্রে ডিকিউটা 0 হয়ে যাবে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে। এবার আমাদেরকে বলেছে যে অ্যান আইডিয়াল গ্যাস ইফ u1 u2 u3 বি দ্য চেঞ্জেস ইন দ্য ইন্টারনাল এনার্জি ইন দিস প্রসেস রেসপেক্টিভলি, দেন তারপর আমাদের কিছু সমীকরণ দেওয়া ছিল, যেটা লেখা হয়নি, যে এরকম ছিল u1 গ্রেটার দ্যান u2 গ্রেটার দ্যান u3, না তোমার u3 গ্রেটার দ্যান u1 গ্রেটার দ্যান u2, না 3 নম্বর ছিল u3 গ্রেটার দ্যান u2 গ্রেটার দ্যান u1, নাকি 4 নম্বর হচ্ছে নান, কোনোটা নেই, এরকম কিছু ছিল। এবার কোনটা ঠিক আমাদেরকে বলতে হবে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রথমটা আইসোবারিক প্রসেস, এক্ষেত্রে যে ডিডাব্লিউটা হবে সেটা হয়ে যাবে ডিকিউ প্লাস, সরি, যে ডিকিউটা যেটা হবে, যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। এবার প্রথমটা যে ইন্টারনাল এনার্জি ডিইউ, সেটা কত হয়ে যাবে, ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। এই ডিইউটা আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা একটু ভেবে বলো। দেখো আমরা জানি যে ডিকিউ পরিমাণে আমি তাকে দিয়েছি তার ফলে সে কি করেছে, তার ইন্টারনাল এনার্জি বাড়িয়েছে, যেটা আছে সেটা নিয়ে কৃতকার্য করেছে। তাহলে ডিইউ ইন্টারনাল এনার্জি যদি আমি বার করতে যাই, ডিকিউটা বেশি হবে না, তার যে তাপটা দিয়েছি সেটা বেশি, সেখান থেকে আমি যদি ডিডাব্লিউটা মানে কৃতকার্যটা মাইনাস করে দিই, সেটা পেয়ে যাবো যে ইন্টারনাল এনার্জিটা কত বেড়েছিল, তাহলে এটা হয়ে যাবে গ্রেটার দ্যান 0, সেটা আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় প্রসেসে ডিইউটা আমাকে বার করতে হবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জটা, সেটা তো জানি সিভিডিটি হয়,
জিরো হয়ে যাবে ডিটিটা। আইসোথার্মাল প্রসেস, এটা 1 নম্বর প্রসেস, এটা 2 নম্বর প্রসেস, মানে এক্ষেত্রে এটা কি বেরোলো, এটা হচ্ছে U1টা গ্রেটার দেন 0, আবার U2টা হচ্ছে 0, U3টা কত হয়ে যাবে, একটা অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা জানি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ যদি হয়, ডিকিউটা 0 হয়ে যায় অ্যাডিয়াবেটিকে, বা ডিইউ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি হয়ে যায় মাইনাস ডিডাব্লিউ, অর্থাৎ হচ্ছে নেগেটিভ কৃতকার্যের সাথে সমান হয়ে যায়। তাহলে ইন্টারনাল এনার্জিটা কত হয়ে যায়, নেগেটিভ 0 হয়ে যায়। অর্থাৎ সব থেকে বেশি কার, সব থেকে বেশি হচ্ছে U1, ইন্টারনাল এনার্জি সব থেকে বেশি, তারপর হচ্ছে 2 যেটা ইন্টারনাল এনার্জি 0, আর অ্যাডিয়াবেটিকের ইন্টারনাল এনার্জি কত, নেগেটিভ। তাহলে কোনটা ঠিক হয়ে যাবে, U1টা সব থেকে বেশি, তারপর U2টা, তারপর U3টা। বোঝা গেছে এটা? আচ্ছা ঠিক আছে, পরবর্তী জায়গাতে যাওয়া যাক। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র। এই থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রটা কি বলছে, থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রটা আমাদেরকে বলছে যে আমাদের কাছে কিছু যদি তাপ থাকে, ধরো তুমি একটা গ্লাসে একটা কাপে তুমি চা ধরে রয়েছো, এরকম কখনোই হবে না যে ওই চায়ের কাপটা তোমার হাত থেকে তাপটা নিয়ে নিচ্ছে, তোমার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং কাপটা গরম হয়ে যাচ্ছে। অর্থাৎ তাপ কখনো শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে কিন্তু আসতে পারে না, এটা অসম্ভব। সবসময় এটা হবে যে উষ্ণ বস্তু থেকে সবসময় শীতল বস্তুতে কি হয়ে যাবে, আমাদের তাপটা যাবে। তো তাপের এই পরিবর্তন বা একটা ডিরেকশনে তাপের পরিবর্তন, সেটা আমরা কি করতে পারি, এটা ক্লসিয়াস বা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। কি বলছে দেখো, ক্লসিয়াস স্টেটমেন্টটা কি বলছে, নো সেলফ অ্যাক্টিং মেশিন ক্যান no self-acting machine can transfer heat from lower to higher temperature, যেটা বললাম কোনো স্বতঃস্ফূর্ত কোনো যন্ত্রই কিন্তু তাপমাত্রাকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রাতে ট্রান্সফার করতে পারে না, স্বয়ংক্রিয়। বাইরে থেকে এনা যে কারেন্ট দিয়ে ফ্রিজটা চালিয়ে দিচ্ছি, দিয়ে বলছি দেখো ফ্রিজের মধ্যে তাপ কম, তাও তার তাপটা বার করে দিচ্ছি, এটা নয়। স্বয়ংক্রিয় কোনো যন্ত্র, মানে তোমার হাতে কাপটা রেখেছে, কাপটা তোমার হাত থেকে তাপ নিয়ে নিচ্ছে, গরম কাপটা, সেটা হয় না। তো এটাই বলছে হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। কেলভিন প্ল্যাঙ্ক কি বলছে, নো সেলফ অ্যাক্টিং মেশিন, যে নিজে নিজে কাজ করছে, ক্যান কনভার্ট সাম অ্যামাউন্ট অফ হিট এন্টায়ারলি ইন্টু ওয়ার্ক, মানে একটা হিট তুমি দিয়েছো একটা যন্ত্রকে, সে কমপ্লিটলি সেটাকে কি কার্যে পরিণত করতে পারবে না, কিছুটা নষ্ট হবে বা কিছুটা অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাবে কখনোই। অর্থাৎ আমাদের যে এফেক্টিভনেস যেটা পাবো আমি, সেটা কত হয়ে যাবে, আমাদের 100% কখনো হবে না, কিন্তু যে তাপটা দেবো যে 100% কার্য করে দিলে এরকম হয় না, কিছুটা নষ্ট হয়। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের সেকেন্ড সূত্র। এবার এখানে এন্ট্রপি বলে একটা জিনিস হয় যেটা তোমাদের সিলেবাসে নেই। এন্ট্রপির বাংলা অর্থ হচ্ছে র্যান্ডমনেস, মানে হচ্ছে বিশৃঙ্খলতা। যার বিশৃঙ্খলতা, যে সিস্টেমের বিশৃঙ্খলতা যত বেশি, তার র্যান্ডমনেস বা তার এন্ট্রপি তত বেশি। এবার একটা অপ্রত্যাবর্ত ক্রিয়া মানে হচ্ছে যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবে, মানে একটা দিকে চলছে, সেখানে সবসময় কিন্তু র্যান্ডমনেস বাড়তে থাকে। ইউনিভার্সের র্যান্ডমনেস কিন্তু সবসময় বাড়তে থাকে। তো এই র্যান্ডমনেস অর্থাৎ আমরা বলতে পারি কি ইউনিভার্সের যে তোমার এন্ট্রপি, সেটা কিন্তু সবসময় ইনক্রিজ করে। এবার আমরা আসছি হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন কি জিনিস, ধরো তোমার কাছে দুটো তাপ আধার রয়েছে। তাপ আধার মানে কি, যেখানে তাপ কিছুটা সঞ্চিত রয়েছে, এখানে ধরো না Q1, এখানে Q2, তাহলে এখানে কিছুটা টেম্পারেচার T1 হয়েছে, এখানে টেম্পারেচার T2 হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি T1টা গ্রেটার দেন T2, মানে এর তাপ বেশি এর তাপ কম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে তাপ বেশি থেকে সবসময় তাপ কমের দিকে আসবে। এবার আসার সময় কেলভিন প্ল্যাঙ্ক কি বলেছিল যে না, পুরোটা তো আসবে না, কিছুটা পরিমাণে নষ্ট হবে, মানে পুরোপুরি তাকে কার্যে পরিণত করতে পারবে না, কিছুটা তার নষ্ট হবে। তাহলে কি ডাব্লু পরিমাণে কিছুটা এক্সট্রা আমি দেখছি বেরিয়ে যাচ্ছে কার্য হয়ে, আর যেটা পড়ে থাকছে সেটা T2 আধারে চলে আসছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে Q1 যে তাপটা ছিল সেটা কি হয়ে যাচ্ছে, ডাব্লু আর Q2 তে কনভার্ট হয়ে যাচ্ছে, বা ডাব্লু ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি আমি, Q1 মাইনাস Q2। এবার আমি যদি এর তোমার এটাটা দেখতে, এটা মানে হচ্ছে তোমার কি এফেক্টিভনেস, বা এটাকে তোমার বলা হয় যে কতটা কার্য করতে কতটা সক্ষম, ঠিক আছে, সেটা কত পেয়ে যাব, সেটা পেয়ে যাই আমরা আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট। আচ্ছা, এই যন্ত্রে হিট ইঞ্জিনের আউটপুট কত, আউটপুট তো ডাব্লু কৃতকার্য যেটা পেয়েছি, বাই ইনপুট আমি কি দিয়েছিলাম, Q1 দিয়েছিলাম, তাহলে ডাব্লুটা কত হয়ে যাবে, Q1 মাইনাস Q2 বাই Q1 ইকুয়াল টু হচ্ছে কত, 1 মাইনাস Q2 বাই Q1।
এটা হয়ে যাবে আমার এটা, বা হচ্ছে তোমার কর্মদক্ষতা, এফিসিয়েন্সি, একে বলা হয় এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। কর্মদক্ষতা কত হয়ে যাবে 1 মাইনাস Q2 বাই Q1। এটাকে অনেক সময় লেখা হয় তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 1 মাইনাস T2 বাই T1, এটাকে লেখা হয়। আচ্ছা, পরে দেখি আমরা কি রেফ্রিজারেটর বা একটা ফ্রিজ। একটা তাপ ইঞ্জিন আর ফ্রিজের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তাপ ইঞ্জিন কি করে, বেশি তাপমাত্রাকে তাপকে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রাতে ট্রান্সফার করে। কিন্তু একটা রেফ্রিজারেটর কি করে, যেখানে কম তাপমাত্রা অলরেডি রয়েছে রেফ্রিজারেটরের মধ্যে, সেখান থেকে জোর করে তাপমাত্রা বের করে পরিবেশে ছেড়ে দেয়। তাহলে দেখে নাও, সেম, এটা ধরে নাও ফ্রিজের ভেতরটা, এটা বাইরেটা। এবার কি করছে, এখানে যে তাপমাত্রা অলরেডি রয়েছে Q1, এখানে Q2, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ Q2 তাপমাত্রা বেশি Q1 এর থেকে, কিন্তু তা সত্ত্বেও জোর করে এই তাপমাত্রাকে, এখানে ধরে নাও T1, এটা T2, এই তাপমাত্রাকে কিছু কার্য করে কি করা হচ্ছে, আবার ওই Q2-তে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ভিতর থেকে তাপমাত্রাটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, Q1 যেটা হবে সেটা কত হয়ে যাবে, Q2 প্লাস W সাথে সমান হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা দেখব যে এফিসিয়েন্সি, এটা ইকুয়াল টু কি দাঁড়াবে, আউটপুট বাই ইনপুট। আচ্ছা, আউটপুট এখানে কত দেখো, আউটপুটটা কোনটা পাচ্ছি আমি, Q2 কি আউটপুট পাচ্ছি, না Q2 কিন্তু আউটপুট পাচ্ছি না। আমি আউটপুট কোনটা পাচ্ছি, Q1টা আউটপুট পাচ্ছি। মানে আমার তো অ্যাকচুয়ালি আউটপুট মানে কি, ফ্রিজের ভিতরে যেটা রয়েছে সেটা তো দরকার, সেই তাপমাত্রা, আউটপুট তো সেই দিয়ে মাপবো না, Q1 বাই হচ্ছে ইনপুট। আমি ইনপুট কত দিয়েছিলাম, যার দরুন এটা হয়েছে, আমি W দিয়েছিলাম ইনপুট, তাহলে W হয়ে যাবে আমার কাছে ইনপুট। তাহলে Q1 বাই W এর মানটা কত, Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2। আচ্ছা, এটাকে ভাঙলে কত দাঁড়াবে, 1 মাইনাস Q2 বাই Q1। এটাকে আমরা অনেক সময় লিখি 1 বাই 1 মাইনাস T2 বাই T1। এটা হয়ে যাবে একটা রেফ্রিজারেটরের কর্মদক্ষতা। এটা এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, দুটো জিনিস, দুটোর কর্মদক্ষতা তোমাদের যেন মাথায় থাকে। আচ্ছা, পরবর্তী চ্যাপ্টারে চলে যাই আমরা। এটা আমার এই চ্যাপ্টার থেকে বলার ছিল, থার্মোডাইনামিক্স থেকে। এটা লাস্ট চ্যাপ্টার এবং এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন আমাদের ডিসকাস করে দেবো। তাহলে মোটামুটি থার্মোডাইনামিক্সের মধ্যে যেটুকু জিনিস আছে সেটুকু 100%, 100% না হলেও যেগুলো এফেক্টিভ জিনিস রয়েছে, যেগুলোতে কাজে লাগবে, সেগুলো কিন্তু ম্যাক্সিমামটা কভার হয়ে যাচ্ছে। এবার দেখো মিন ভেলোসিটি বা গড় ভেলোসিটি, এটাকে গড় বেগ বলা হয়। কার গড় বেগ, গ্যাসের অণুর গড় বেগ। ধরো একটা পাত্রের মধ্যে বিভিন্ন গ্যাসের অণু রয়েছে, যাদের কারো বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, কারো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, কারো 3 মিটার পার সেকেন্ড, কারো 4 মিটার পার সেকেন্ড, কারো 5 মিটার পার সেকেন্ড। কটা অণু আছে, একটা দুটো তিনটে চারটে 5টা অণু আছে। এবার তাদের গড় বেগ কি হবে, অবভিয়াসলি গড় বেগ হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, ভাই কতগুলো অণু আছে, 5, এত মিটার পার সেকেন্ড। এটাই তো, এভাবেই তো বার করতাম আমরা। তাহলে কত, 3 মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। এটা হয়ে যাবে গ্যাসের গড় বেগ, গ্যাসের অণুগুলোর। ঠিক সেমভাবে যদি কোনো গ্যাসের অণুর, মানে একটা পাত্রের মধ্যে অণু রয়েছে বিভিন্ন, C1, C2, C3, C4, ডট ডট ডট, টোটাল কতগুলো আছে, n সংখ্যক অণু রয়েছে, তাহলে তাদের গড় বেগ কত হবে, নিজেরা বলো, গড় বেগ কত হয়ে যাবে, C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 প্লাস C5 প্লাস C6 যা রয়েছে সেটা বাই কত, যতগুলো গ্যাসের অণু রয়েছে, C2, C3, C4 প্লাস ডট 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 ডট, বাই হচ্ছে টোটাল কতগুলো অণু আছে, n সংখ্যক অণু আছে। এটা হয়ে যাচ্ছে আমাদের কি, গ্যাসের অণুগুলোর গড় বেগ বা সি বার। আচ্ছা, আমরা আবার মিন স্কোয়ার ভেলোসিটি, গড় বর্গ বেগ, মানে হচ্ছে এটাকে সি মিন দিয়ে চিহ্নিত করি, গড় বেগটা রয়েছে, কিন্তু যখন আমরা ভেলোসিটিগুলো স্কোয়ার করে দেবো, C2 এর স্কোয়ার, C3 এর স্কোয়ার, C4 এর স্কোয়ার, C5 এর স্কোয়ার, ডট ডট ডট, বাই হচ্ছে কতগুলো অণু আছে, n সংখ্যক অণু। এটা হয়ে যাবে আমাদের কি, গড় বর্গবেগ। এবার হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগ এটা, তার বর্গমূলটাই কি বলছে আমাদের, CRMS, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যেটা কিছুই না, যেটাকে রুট করে দিলে আমরা যেটা পাবো, C1 স্কোয়ার, C2 স্কোয়ার, C3 স্কোয়ার, ডট ডট ডট, বাই হচ্ছে n। এটা হয়ে যাবে রুট মিন স্কোয়ার ভেলোসিটি এতগুলো গ্যাসের।
তো প্রত্যেকটার মান কিন্তু আলাদা আলাদা বেরোয়। কারণ হচ্ছে গ্যাসের অণুগুলোর খুব র্যান্ডমনেস বেশি থাকে, মানে এদিক ওদিক অনেক ছোটাছুটি করতে থাকে। তো গড় বেগ, গড় বর্গবেগ, গড় রুট মিন স্কোয়ার ভেলোসিটি, গড় বর্গবেগের বর্গমূল, এগুলো হচ্ছে বিভিন্ন গ্যাসের আহ, তাদের বেগ মাপার বিভিন্ন পদ্ধতি। এবার এগুলোর কিছু পরিমাণে মান আছে। যদি আমরা দেখতে চাই যে তাদের মানগুলো কিরকম, মানে হচ্ছে তাদের মান কথার অর্থ হচ্ছে যে টি যদি টেম্পারেচার হয়, R0 হচ্ছে আদর্শ গ্যাসের তোমার হচ্ছে ধ্রুবক, আদর্শ গ্যাস ধ্রুবক। তো সেইগুলো যদি দিয়ে আমি মাপতে যাই, তাহলে সি বারটা আমাদের কাছে বেরোবে। এগুলো কিন্তু ডেটাগুলো মাথায় রাখবে তোমরা, ঠিক আছে? এই ডেটাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। 8 RT/π × এম হচ্ছে গ্যাসের ভর, টি হচ্ছে গ্যাসের টেম্পারেচার, পাই হচ্ছে 3.14। এবার হচ্ছে সি মিন, সেটা বেরোবে √2 RT/m, এবং সি আরএমএস সেটা কত বেরোবে √3 RT/m। তাহলে আমি দেখতে পাচ্ছি মান কার সব থেকে, তুমি যদি ক্যালকুলেট করো মান দেখবো সব থেকে কম হচ্ছে সি মিনের, তার থেকে বেশি মান কার সি বারের, তার থেকে বেশি মান কার সি আর এম এস এর। তো এই জিনিসগুলো মোটামুটি ডাব্লিউবিজেইতে দেখা গেছে কোয়েশ্চেন আসতে, এই জিনিসগুলো যে স্কোয়ার ভেলোসিটি, মিন ভেলোসিটি, মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি কি জিনিস, এবং তাদের মানগুলো দিয়েও অনেক সময় কোয়েশ্চেন কিন্তু চলে এসছে, আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু দেখো। টেম্পারেচার অফ অ্যান আইডিয়াল গ্যাস ইনিশিয়ালি এট 27 ডিগ্রি সেলসিয়াস। প্রথমে 27 ডিগ্রি সেলসিয়াসে ছিল, অর্থাৎ প্রথমে কত ছিল টেম্পারেচার T0, 27 ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে 300 কেলভিন, ঠিক আছে? সেটাকে 6 ডিগ্রি করে রাইজ করা হয়েছে। দ্য আরএমএস ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকিউলস উইল, কতটা চেঞ্জ হবে আরএমএস ভেলোসিটি? আচ্ছা, আরএমএস ভেলোসিটি আমরা জানি আরটা ইকুয়াল টু কত হয়, সি আর এম এস কত হয় 3 RT/m, বা সি আর এম এস ভ্যারিজেস কি √T হয়, বা সি, এটাকে সি আর এম এস না লিখে এটাকে আমি ঠিক আছে, সি আর এম এস ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু T⁻²। এবার দেখো, তোমাদের মনে আছে যখন ইউনিট ডাইমেনশন আমি পড়িয়েছিলাম যে সিআরএমএস একটুখানি চেঞ্জটা, এটার কতটা চেঞ্জ হচ্ছে, আমরা কি করে বার করি? ডেল্টা অফ সিআরএমএস, ডেল সিআরএমএস বাই সিআরএমএস ইকুয়াল টু কি হয়ে যাবে, কে ইন্টু যেটা আছে সেটা সামনে, ডেল টি, টি এর চেঞ্জ বাই টি, টেম্পারেচারটা। এভাবে বার করি আমরা। তাহলে সিআরএমএস, ডেল সিআরএমএস বাই সিআরএমএস মানে কি, সিআরএমএস এর কতটা চেঞ্জ হচ্ছে সেটা কত দেখতে পাচ্ছি আমি, কে ইন্টু হাফ। আচ্ছা, ডেলটি কত বলেছে আমাদেরকে, চেঞ্জ কত রয়েছে 6, কতর মধ্যে চেঞ্জ হয়েছে 300, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 3/100। তাহলে সিআরএমএস এর কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, ডেল সিআরএমএস বাই সিআরএমএস ইন্টু 100 ইকুয়াল টু কত 1%। তাহলে 1% কি হয়েছে আমাদের, রাইজ হয়েছে। যদি নেগেটিভে বা কিছুতে চলে আসতো তাহলে আমরা বলতাম যে সেটা ডিক্রিজ হয়েছে, কিন্তু না, এখানে দেখছি আমরা রাইজ হয়েছে 1% মতো। তো বোঝা গেছে এই ধরনের জিনিস ভীষণ সোজা কোশ্চেন, নিজেরা এটা করে নিতে পারবে যে 6 মলিকিউলস হ্যাভ স্পিড, 6টা মলিকিউল আছে তাদের স্পিড 2, 5, 3, 6, 3, 5, এইভাবে তাদের আরএমএস স্পিড কত, খুব সোজা, জাস্ট ডাইরেক্ট ফর্মুলা, আর কিচ্ছু নেই। সিআরএমএস ডাইরেক্ট ফর্মুলা, কি জানি আমরা, সিআরএমএস মানে হচ্ছে প্রত্যেকটা স্কোয়ার, 2 স্কোয়ার, 5 স্কোয়ার, 3 স্কোয়ার, আচ্ছা 6 স্কোয়ার, আবার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার বাই কটা মলিকিউল আছে, 1, 2, 3, 4, 5, 6টা, 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে সিআরএমএস কত বেরিয়ে যাবে, 4 প্লাস 25 প্লাস 9 প্লাস 36 প্লাস 9 প্লাস 25 বাই 6। সেটা করলে কত দাঁড়াচ্ছে আমাদের, দেখো 25, 25, 50, 50, 80, 86, 86, 90, 90, তোমার হচ্ছে 9, 1 মিনিট, সব কটা ঠিক লিখেছি, 2, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 5 স্কোয়ার, ঠিক আছে, 3 স্কোয়ার, 6 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, আর নেই তো, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। তাহলে 4, 5, 5, 25, 3, 3, 9, 6, 6, 36, 3, 3, 9, 5, 5, 25, 25, 25, 50, 50, 86, 86, আর 4 হচ্ছে 90, 90 ইন্টু তোমার কত হচ্ছে 18, তার মানে 108,
বাই 6, 3 2 6, 3 কত হচ্ছে, 3 3 3 6 18, তাহলে 18 দাঁড়াচ্ছে ইকুয়াল টু √18। √18 মানে কত, 9 ইন্টু 2 মানে হচ্ছে 3 ইন্টু √2। √2 এর মান আমরা জানি 1.41। এই মানগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। √2 এর মান, √3 এর মান হচ্ছে 1.7, এই মানগুলো মনে রাখতে হবে। 4 দুগুণে 12, 4.2, 4.2 ইউনিট হয়ে যাবে আমাদের অ্যান্সার। খুব সোজা অঙ্ক ছিল এই অঙ্কটা, মানে তোমাদের এসেছে কিন্তু ডাব্লিউবিএইতে এত সোজা অঙ্ক এসছে। এবার দেখো কি বলেছে, অ্যাট হোয়াট টেম্পারেচার উইল দ্য আরএমএস স্পিড অফ এয়ার মলিকিউলস বি ডাবল দ্যাট অফ এনটিপি। এনটিপি মানে মনে আছে কি, ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেশার। এনটিপিতে টেম্পারেচার কত হয়, 273 কেলভিন এনটিপিতে। অ্যাট হোয়াট টেম্পারেচার উইল দ্য আরএমএস স্পিড অফ এয়ার মলিকিউলস বি ডাবল। আচ্ছা, আমরা জানি সিটা ভ্যারি করে কি, সিআরএমএসটা √T এর সাথে ভ্যারি করছে, তাহলে সিআরএমএস বাই ডবল হয়ে যাচ্ছে 2 সিআরএমএস। কত টেম্পারেচারে ডবল করবে, T1/T2। আচ্ছা, টেম্পারেচার কত ছিল, হাফ ইকুয়াল টু, কত ছিল টেম্পারেচার আমাদের কাছে, সরি হাফ না, T1/T2 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, T1 কত আমাদের কাছে, T1টা বলে দিয়েছে আমাদের 273/T2, মানে এনটিপিতে কত হচ্ছে সেটা হচ্ছে সিআরএমএস। এবার কখন ডবল হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে, টু দি পাওয়ার হাফ, বা T2 ইকুয়াল টু দেখতে পাচ্ছি 273 ইন্টু 4 কেলভিন। 3 4 12, হাতে 1, 4 7 28, 28 29, হাতে 2, 4 2 9 8 9 10। তাহলে T2টার টেম্পারেচারটা কত বেরিয়ে গেল, 1092 কেলভিন। এটাকে ডিগ্রি সেলসিয়াসে করলে কত হবে, 1092 মানে 273, কত দাঁড়াচ্ছে 9 1 819 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 819 আমাদের অ্যান্সার চলে আসবে। তো এইভাবে আমরা প্রবলেমগুলো করতে পারি। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখি কি আছে। নেক্সট প্রবলেম আমাদেরকে বলেছে, certain amount of an ideal gas is taken from its initial state at 1 to the final state 4 through the paths 1 2 3 4। 1 2 3 4 করে তাকে নিয়ে গেছে। এবার কি বলেছে, এ বি সি ডি ই এফ আর অল আইসোথার্মস। এ বি এই পথটা, সি ডি ই এফ এগুলো সব আইসোথার্মাল প্রসেস, মানে টেম্পারেচার এদের কিন্তু সেম। ইফ ভিপি ইজ দ্য মোস্ট প্রবাবল স্পিড, মোস্ট প্রবাবল স্পিড মানে হচ্ছে এটাকে মিন স্পিড, এটা হচ্ছে সি মিন স্পিড, ঠিক আছে। দেন দ্য মলিকিউলস, দেন আচ্ছা কিছু এখানে ছিল যে ভিপি মানে হচ্ছে তোমার মোস্ট প্রবাবল স্পিড অ্যাট 4 ইকুয়াল টু ভিপি অ্যাট 3, এরকম করে কিছু ছিল। আচ্ছা, আমি ডিসকাস করে দিচ্ছি প্রবলেমটা, এটা তোমার অপশনগুলো আসেনি। দেখো, এই যে প্রবলেমটা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, মোস্ট প্রবাবল স্পিড, এটাকে ভিপি বলেছে, এটা সিএম আমরা জানতাম, যেটা কি ছিল √2RT/m, অর্থাৎ টেম্পারেচার এইগুলো তো ধ্রুবক, ভিপিটা কার সাথে ভ্যারি করতো, √T এর সাথে ভ্যারি করতো। আমি দেখতে পাচ্ছি যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়, মানে টেম্পারেচারটা যদি 1 থাকে, এটা যদি আইসোথার্মাল প্রসেস থাকে, তাহলে এখানে যা স্পিড হবে এখানে স্পিডের সাথে সেম হবে, তাই না। এইখানে স্পিডটা হচ্ছে ভিপি, 4 নম্বরে ভিপি, কারণ এটা আইসোথার্মাল প্রসেস, টেম্পারেচার সেম আছে। তাহলে এখানে যা টেম্পারেচার, মানে ভিপি অ্যাট 3 ইকুয়াল টু কি হবে, ভিপি অ্যাট 4। 4 নম্বরে মোস্ট প্রবাবল স্পিড 3 নম্বরে মোস্ট প্রবাবল স্পিডের সাথে সমান হবে। এবার আমরা দেখতে পাচ্ছি, দেখো 2 নম্বরের স্পিড কত হবে, বেশি হবে না কম হবে, অবশ্যই কম হবে, কারণ এটা কি দেখছি আমি, তার নতিটা কম। পিভি যদি আমি বার করতে, পিভি ইকুয়াল টু RT, পিটাও কম ভিটাও কম, ভিটা সেম হলো, পিটা কম, দেখো তাহলে টিটা কম হবে, তার মানে 2 নম্বরের যে স্পিডটা হবে সেটা কি হয়ে যাবে, এদের থেকে কম হয়ে যাবে। আর 1 নম্বরের তার থেকেও কম হয়ে যাবে, ভিপি অ্যাট 1। তার মানে সব থেকে বেশি স্পিড কার হবে, মোস্ট প্রবাবল স্পিড কার হবে, 3 এবং 4, যাদের দুজনের সমান হবে, আইসোথার্ম বরাবর রয়েছে, তার থেকে কম হবে 2, তার থেকে কম হবে 1 এর। তো এই হচ্ছে অপশন, মানে এরকম অপশন ছিল, এই অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। আর এটা তোমাদের কিন্তু পরীক্ষার কোশ্চেন, মানে ডাব্লিউবিজিআই কোশ্চেন। এবার স্পেসিফিক হিট অফ গ্যাসেস নিয়ে একটু আলোচনা করে দিই। আমরা জানি যে যেরকম আমরা পড়ে এসেছিলাম যে কোনো টেম্পারেচার ইকুয়াল টু এমএসটি হয়, এসটাকে কি বলতাম, এসটাকে বলতাম স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ।
এবার স্পেসিফিক হিট এটা কিসের ক্ষেত্রে, একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, একটা জলের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে, একটা বরফের ক্ষেত্রে এইসব বার করেছিলাম। কিন্তু গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিক হিটগুলোকে আমরা সিপি অথবা সিভি বলবো। সিপি মানে হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট। আর সিভিটা মানে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক হিট। এবার এই জিনিসটাকে তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে গামা বলে একটা টার্ম ছিল যেটা তোমাকে বলেছিলাম, সেটা কত হবে, সিপি/সিভি। এবার বিভিন্ন মলিকিউলের ক্ষেত্রে এগুলো আলাদা আলাদা হয়। অর্থাৎ আমরা যদি দেখতে যাই যে, এবং আরেকটা এখানে ফর্মুলা রয়েছে, সেগুলো এই ফর্মুলাগুলোকে তোমরা নোট ডাউন করবে, যে সিপি-সিভি ইকুয়াল টু আর। এটা একটা তোমাদের কাছে ফর্মুলা ছিল। এবার দেখো আমরা জানি যে মোনো অ্যাটমিকের ক্ষেত্রে, মোনো অ্যাটমিক গ্যাস মানে মানে হচ্ছে এক পরমাণু কণু, সেক্ষেত্রে কি ছিল, সিভিটা ছিল 3/2 আর এর সাথে সমান। এই ডেটাগুলোকে মনে রাখতে হবে, কিছু করার নেই। ডাই অ্যাটমিকের ক্ষেত্রে কি ছিল, ডাই অ্যাটমিকের ক্ষেত্রে সিভিটা ছিল আমাদের কাছে 5/2 আর। এবার যখন আমি মোনো অ্যাটমিকের ক্ষেত্রে সিভিটা পেয়ে গেছি, সিপিটাও পেয়ে যাবো কিভাবে, সিপি-সিভি ইকুয়াল টু আর আমরা জানি। তাহলে সিপিটা কত হয়ে যাবে, আর প্লাস 3/2 আর ইকুয়াল টু 5/2 আর। এটা আমরা পেয়ে যাব। আবার এখান থেকেও আমরা পেয়ে যাব সিপি ইকুয়াল টু আর প্লাস 5/2 আর ইকুয়াল টু কত দাঁড়াবে, 7/2 আর। তো মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমরা গামার মানটা পেয়ে যাব, ডাই অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমরা মানটা বসালে পেয়ে যাব। এই মানগুলো কিছু করার নেই, তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষাতে ডাইরেক্ট একটা কোশ্চেন দেখাবো। কি কোশ্চেন এসছে দেখো, ডাইরেক্ট এই কোশ্চেন এসছে, হোয়াট উইল বি দ্য মোলার স্পেসিফিক হিট অ্যাট দ্য কনস্ট্যান্ট ভলিউম অফ অ্যান আইডিয়াল গ্যাস কনসিস্টিং অফ রিজিড ডায়াটমিক মলিকিউলস। তার মানে স্পেসিফিক হিট কনস্ট্যান্ট ভলিউম অর্থাৎ সিভিটা আমাদেরকে জানতে চেয়েছে কার ক্ষেত্রে, ডায়াটমিকের ক্ষেত্রে। তার মানে এক্স্যাক্টলি যে ইনফরমেশনটা আমি একটু আগে দেখালাম 5/2 আর, এটাই জানতে চেয়েছে 2019 সালে। তো এই ধরনের ডেটাগুলো কিন্তু মিস করলে চলবে না, এই ডেটাগুলোকে আমাদেরকে মাথায় রাখতে কিন্তু হবে। তো এই গেল পুরো চ্যাপ্টারটা, পুরো থার্মোডাইনামিক্সের যেটুকু ছিল আমাদের, মানে হিট থার্মোডাইনামিক্স নিয়ে পুরোটা আমাদের কভার হয়ে গেল। এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যতটুকু তোমাদের দরকার ছিল বা আমার মনে হচ্ছে যতটুকু ডাব্লিউবিজিএর জন্য ইম্পর্টেন্ট জিনিস, সেগুলোকে আমরা কভার করেছি। বাকি অনেক কিছু জিনিস ছিল যেগুলোকে পড়তে গেলে টাইম অত হতো না, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো কিন্তু কভার করা হয়ে গেছে। প্রত্যেক বছর এই চ্যাপ্টারগুলো থেকে 4টে থেকে 5টা কোশ্চেন কিন্তু আসে। তো এই চ্যাপ্টারে এই জিনিসগুলো দেখে যাও। আরও এক্সাম্পলে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের যে এক্সাম্পলগুলো, গ্রাফ দিয়ে যে এক্সাম্পলগুলো আছে, সেগুলোকে কিন্তু ভালো করে দেখে যাও, তাহলে কিন্তু অনেকটা এই চ্যাপ্টার থেকে কভার করতে পারবে। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।